বাবা মা থাকতে এতিম আমি। যখন 2 বছর বয়স আমার, তখন বাবা মার মধ্যে ডিভোর্স হয়ে যায়। বাবা আমাদের রেখে চলে যায়। এর কিছুদিন পর বিয়ে করে। মাও আমাকে ফেলে অন্য লোকের হাত ধরে নতুন জীবন শুরু করে। তখন নানা আমাকে তার কাছে নিয়ে আসে। আমি নাহিদ হাসান সোহেল, গ্রাম থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছি। গ্রামে অনার্স করার ইচ্ছে ছিল, কিন্তু নানা তা হতে দিলেন না। এক সকালে নানা ডেকে বললেন, এই নে চিঠি, আর এই ঠিকানা অনুযায়ী ঢাকার এই বাসায় চলে যাবি। সেই বাসার মালিক রফিককে এই চিঠি দিবি। আজ বিকেলের গাড়িতে রওনা দে। জি নানা। বিকেলে রওনা দিয়ে রাতে পৌঁছে গেলাম। ঠিকানা অনুযায়ী বাসায় চলে গেলাম। গেটের কাছে যেতেই দারোয়ান আমাকে বলল, কি চাই? এটা কি রফিক সাহেবের বাসা? জি, এইটা ওনার বাসা। কিন্তু আপনি কি? ওনার নাম জিজ্ঞাসা করছেন? জি, আমি গ্রাম থেকে এসেছি। আপনি দয়া করে ওনাকে যদি এই চিঠিটা দিয়ে আসতেন। দারুণ চিঠিটা নিয়ে ভিতরে গেল। কিছুক্ষণ পর আমার কাছে এসে বলল। আপনাকে ভিতরে ডেকেছি। আমি দারোয়ানের পিছন পিছন বাসার ভিতরে গেলাম। দারোয়ান বলল, উনি রফিক সাহেব। রফিক সাহেবের বয়স বেশি একটা হবে না, মধ্যবয়স্ক বলা যায়। রফিক সাহেব আমাকে বলল, তাহলে তোমাকেই পাঠিয়েছে তোমার নানা? জি। তোমার নাম সোহেল? জি স্যার। আমাকে ছাড় বলার দরকার নেই, আঙ্কেল বলে ডেকো। তোমার নানা অনেক ভালো মানুষ। তোমার নানা আমার উস্তাদ, তুমি কি জানো? জি না। আচ্ছা যাক সেসব কথা। মা পুতুল, পুতুল এদিকে আয় তো। জি বাবা, কেন ডাকছো? সোহেল, এ হলো আমার মেয়ে পুতুল। আর পুতুল, ওর নাম সোহেল। ও আমাদের দেশের বাড়ি থেকে এসেছে। আমি পুতুলের দিকে তাকিয়ে হাই বললাম। সে কোনো কর্ণপাত করলো না। আজ থেকে ও এই বাসায় থাকবে। ওকে ওর রুম দেখিয়ে দে। পুতুল আমাকে বলল। আসেন। আমি পুতুলের পিছনে পিছনে দেখিয়ে দেওয়া রুমে গেলাম। রুমে গিয়ে একটু রেস্ট নিলাম। কিছুক্ষণ পর খাওয়ার জন্য ডাক পড়লো। টেবিলে পুতুল, আমি আর আঙ্কেল ছাড়া আর কাউকে দেখতে পেলাম না। আচ্ছা পুতুল, তুই কালকে সোহেলকে কলেজে নিয়ে আসিস। সোহেলকে আমাদের কলেজে তোর সাথে ভর্তি করে দেব। পরের দিন পুতুলের সাথে কলেজে গেলাম। আঙ্কেল আগে বের হয়ে গেছে। কলেজে গিয়ে বুঝলাম এই কলেজের প্রিন্সিপাল পুতুলের বাবা, মানে আমার আঙ্কেল। ভর্তি হয়ে বাসায় চলে আসলাম। পরের দিন হতে কলেজে গেলাম ক্লাস করতে। সেখানে গিয়ে পড়লাম আরেক বিপদে। গেটের ভিতরে ঢুকতেই দেখি কতগুলো লেডি গুন্ডা। আমি চলে যাব তখনই এই খোকা, এদিকে এসো। আমি কাছে গিয়ে বললাম, জি ডেকেছেন? তাদের ভিতরে একটা মেয়ে বলল, তা কি করতে এসেছো? জি আমি নতুন ভর্তি হয়েছি। তাহলে দুইবার কান ধরে উঠবস করো। কেন? আমি পারবো না। মেয়েটি এসে কলা ধরে বলল, ধরবি কি না নাকি অন্য কিছু করব? এমন করেন কেন? ধরতেছি তো। দুবার কান ধরে উঠবস করার পর বলল। এবার যা। আমি ছাড়া পেয়ে তাড়াতাড়ি করে চলে যেতে গিয়ে কার সাথে যেন ধাক্কা খেলাম। সামনে তাকে দেখি আরেকটা লেডি গ্যাং। ও মা, সাথে দেখে পুতুলও আছে। ভাবলাম পুতুল যেহেতু আছে আমাকে ওরা কিছু বলবে না। আমি সরি বললাম। যার সাথে ধাক্কা খেয়েছি সে বলল, রাখ তোর সরি। এই মালটা কোথা থেকে আসলো রে? গ্রাম থেকে আসছে, আমাদের বাসায় থাকে। তাহলে তো খাতির একটু বেশিই করতে হয়। তোরা যা মন চাই তাই কর, আমি গেলাম। পুতুল চলে গেল। আমিও যাওয়ার জন্য পা বাড়াতেই মেয়েটা আমার কলা ধরে বলল, তুই কই যাচ্ছিস? কোন মুসিবতে পড়লাম রে আল্লাহ। আসলে আমি আপনাকে দেখতে পাইনি, সরি, মাফ করে দিন। রাখ তোর সরি। হঠাৎ কে যেন পিছন থেকে কলারটা ছাড়িয়ে দিল। তাকে দেখে একটা ছেলে। মেয়েটা ছেলেটার দিকে ড্যাব ড্যাব করে তাকে রইল। ছেলেটা আমাকে বলল। চলো। আমি তার সাথে চলতে থাকলাম। চলো। নাম কি তোমার? জি, নাহিদ হাসান সোহেল। আপনার? জনি। তা এখানে কি করছো? জি, নতুন ভর্তি হয়েছি। ও আমাদের সাথে? আচ্ছা, আমাদের সাথে সাথে থেকো। কোনো সমস্যা হলে বলো। জি আচ্ছা। আপনি করে বলতে হবে না, জনি বলে ডাকবে। ক্লাস তো মনে হয় চিনো না, চলো আমার সাথে। ওর সাথে ক্লাসে চলে গেলাম। ক্লাস করে বাসায় আসলাম। জনের সাথে বন্ধুত্ব হয়ে গেছে আমার। তবে পুতুলের সাথে তেমন একটা কথা হয় নাই। ওই আমার সাথে কথা বলে না। রাতে খাওয়া দাওয়ার সময় আঙ্কেল পুতুলকে বলল, মা পুতুল, তুই সোহেলকে সাথে করে নিয়ে যাস। আমি পারবো না। কেন? এই গেও ভুট্টাকে সাথে করে নিলে পেস্টিস থাকবে, পারবো না আমি। ওকে নিয়ে যাবি, এটাই শেষ কথা। পুতুল খাবার রেখে চলে গেল। ধ্যাত, বললাম না পারবো না। থাক না আঙ্কেল, আমি নিজেই তো যেতে পারি। আঙ্কেল আমার মুখে থেকে তাকিয়ে আছে। পুতুল পুতুলের মতো চলতে লাগলো। আমার সাথে তেমন একটা কথা বলে না। কলেজে আমি আর জনি বসে আছি। জনিকে জিজ্ঞাসা করলাম, বস তুই প্রেম করিস না? না, তবে একজনকে ভালো লাগতো। তারপরে? ও বড় লোক বাবার মেয়ে আর একটু দুষ্ট, তাই বেশি রাগাইনি। কে সে? পরে বলবো।
আমি সে ধাক্কা খাওয়ার মেয়েটাকে দেখে বললাম, বস, তোর দিকে তাকে থাকা মেয়েটিকে চিনিস? হুম। নাম কি? আনিসা আমাদের সাথেই পড়ে। তোর দিকে তাকে থাকে কেন? আচ্ছা চল, ক্যান্টিনে চল, পরে একদিন বলবো। এক বাসা থাকি তো পুতুলের সাথে কথা হয় না। মেয়েটার নাম পুতুল, চেহারাটাও ঠিক পুতুলের মতো। সাথে দাঁড়িয়ে আছে পুতুল, তাই ভাবলাম একটু কথা বলি ওর পাশে গিয়ে। কি করেন? পুতুল আমার দিকে একবার তাকিয়ে আবার সামনে তাকালো। গান পারেন? পুতুল এবার কিছুটা বিরক্ত নিয়ে বলল, না। আচ্ছা, আপনি আমার সাথে কথা বললেন না কেন? পুতুল এবার চরম বিরক্ত নিয়ে বলল, তোর মতো গেও ভূতের সাথে কি বলবো? আচ্ছা বলতে হবে না, আসেন ওইখানে বসি। তোকে মন চাই ঠাটিয়ে চড় মারতে। এত কথা বলিস কি দিয়ে? কেন মুখ দিয়ে? আপনি কি অন্য দিক দিয়ে বলেন নাকি? এবার আমাকে কিছু না বলে ছাদ থেকে চলে গেল। এর ভিতরে একদিন পুতুল সহ ওর বাবা আমার রুমে আসলো। আঙ্কেল কিছু বলবেন? বাবা, আমার হাতে তো কাজ, ওকে এই ম্যাথটা একটু বুঝিয়ে দাও। বাবা, আমার লাগবে না, আমারটা আমি বুঝে নেব। বেশি বুঝিস না বাবা, তুমি ওকে একটু বুঝিয়ে দাও। কোনটা বুঝেন না দেখি? পুতুল বইটা সহ একটা খাতা আমার টেবিলে ছুঁড়ে মারলো। টেবিলে বসে আমাকে বলল, এইটা। কথা বলতেছে না, ধমক দিচ্ছে। আমি যথাসাধ্য বুঝালাম পুতুলকে। এভাবে দিন পার হতে লাগলো। পুতুল আমাকে তেমন একটা দেখতে পারে না, তবে আমার ভালোই লাগে পুতুলের আগে মুখ দেখে। এর ভিতরে একদিন রুমে বসে পড়তেছি, তখন বাইরে চিৎকার আওয়াজ শুনতে পেলাম। ভালো করে শুনে বুঝতে পারলাম পুতুল চিৎকার দিচ্ছে। ওর বাবা আর ওর কথোপকথন। তুই জানা মা, ছেলেটা খুব ভালো পারে, ওর কাছ থেকে বুঝিয়ে নে, আমার হাতে কাজ। তুমি বুঝবে না। তুই জানা। ধ্যাত। এই বলে আমার রুমের দিকে আগাতে লাগলো। আমার রুমে এসে বই খাতা আমার গায়ে ছুঁড়ে মারলো। একটু ভয় পেয়ে গেলাম। জি, কোনটা বুঝেন না? পুতুল দেখিয়ে দিল, আমি বুঝিয়ে দিলাম। মেয়েটার আগে মুখ আসলে অনেক সুন্দর। পুতুল লিখছে, হঠাৎ আমার মুখ থেকে বের হয়ে গেল, মাশাআল্লাহ, খুব সুন্দর তো আপনি, চুলগুলো ছেড়ে দেন। পুতুল রাগে চোখে আমার দিকে তাকিয়ে লেখা মন দিল। পুতুল একটা লেখা বারবার ভুল করছে দেখে আমি হাত দিয়ে ভুল দেখাতে গেলাম। তখন আমার হাতের সাথে পুতুলের হাতটার ছোঁয়া লেগে যায়। পুতুলের হাতে লাগতে দেরি, আমার গলা থাপ্পা দিতে দেরি করলো না। মেয়ে দেখলেই ছুতে মন চায় না তোর, লুচ্চা কোথাকার। এই কথা বলে পুতুল রুম থেকে বেরিয়ে গেল। আমি গালে হাত দিয়ে বসে থাকলাম, একটু মন খারাপ হলো। পরবর্তীতে আমার কাছে পড়া বোঝার জন্য আসলে আমি কলম দিয়ে দূর থেকে বুঝিয়ে দিতাম। বলা তো চায় না, কখন ধুম করে মেরে দেয়, যাকে সব কথা। তারপরেও পুতুলের সাথে জোর করে কথা বলতাম। ও রাগ ডাক মনে নিতাম না। আমি আর জনি কলেজ মাঠে বসে আছি। তখনই জনি বলল, তুই পুতুলকে পছন্দ করিস? ওর কাছে মিথ্যা বললাম না, কিছুটা লজ্জা লাগলো বলতে, তাই মাথা নাড়ি হ্যাঁ বললাম। দেখো পোলা লজ্জা পায়। ক্লাস শেষ করে যাওয়ার সময় দেখলাম পুতুল রিক্সা ঠিক করে রিক্সায় উঠেছে। ভাবলাম একই বাসায় তো যাব, তাই গিয়ে ও রিক্সায় উঠলাম। ওর পাশে বসতে পুতুল চিৎকার দিয়ে বলে উঠল, গেও ভূত, তুই আমার সাথে উঠেছিস? ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল আমার গালে, তারপর ধাক্কা দিয়ে ফেলে দিল রিক্সা থেকে। পুতুল যেতে বলল। তোর বাবা মা তোকে ম্যানারাস শেখায়নি? পুতুল যেতে যেতে বলল। কলেজের চারপাশে তাকিয়ে দেখি অনেকে হাসতেছে। জনি পাশে থাকলে হয়তো কিন্তু মান সম্মান বাঁচানো যেত। আমি বাসা চলে আসলাম, মনটা খারাপ হয়ে গেল। বাবা মার কথা মনে পড়ে গেল। রুমে শুয়ে শুয়ে বাবা মার কথা মনে করে অনেকক্ষণ কাঁদলাম। বাবা মা থাকলে হয়তো আজ এরকম হতো না। হয়তো পুতুলদের বাসায় থাকি বলে ওর সহ্য হয় না। আঙ্কেল কয়েকবার ডাক দিলেন। যখন বললাম খাবো না, তখন আমার রুমে আসলো, আমার পাশে এসে বসলো। বুঝলি বাবা, পুতুলকে জন্ম দেওয়ার সময় ওর মা মারা যায়, ওকে শাসনও করতে পারি না, খুব জেদি একটা মেয়ে। জানি তোর সাথে ও খারাপ ব্যবহার করে, আজ কলেজে তোর সাথে যা করেছে সেটাও আমি জানি। সব কিছুর জন্য আমি মাফ চাচ্ছি, মাফ করে দিস। কি যে বলেন না আঙ্কেল, আমি কিছুই মনে করিনি। তোর ঠিক কদর করতে পারিনি আমি। তোর নানা আমার জন্য যা করেছে তোর পা ধুয়ে দিলেও তার এক ভাগও হবে না। উনি চোখ মুছতে মুছতে চলে গেল। খাবার টেবিলে উনি ওনার মেয়েকে বলছেন, তুই মোটেও কাজটা ঠিক করিস না, ছেলেটার সাথে শুধু শুধু খারাপ ব্যবহার করিস। বাবা, ও যা। আঙ্কেল ওকে আর বলতে না দিয়ে বলল, তুই জানিস ছেলেটা ইতিম, ওর বাবা ও মাও নেই, কত কষ্ট করে বড় হয়েছে, কত কষ্ট বুকে নিয়ে বেঁচে আছে জানিস। নেক্সটে ওর সাথে আর খারাপ ব্যবহার করবি না। পুতুল মনে মনে একটু ভীত হলো। ছেলেটাকে কারণে অকারণে অপমান করেছি, সে তো মানুষ না, মাপ চেয়ে নেব। বিকেলে শুয়ে আছি, হঠাৎ দরজা খোলা শব্দ পেয়ে তাকালাম। যেদিকে পুতুল হাতে চা নিয়ে আসছে, এসে আমার পাশে বসলো। আমি তড়িঘড়ি করে উঠে বসলাম। পুতুল আমার দিকে চা এগিয়ে দিল। আমি ঘটনা আগামাথা না বুঝে তাকিয়ে থাকলাম। কি হলো, নিন। চা নিলাম, খান। আমি এক চুমুক দিলাম। তখন পুতুল বলল, আসলে আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দিন।
সব সময় কেন জানি আমার মাথা গরম হয়ে থাকে। প্লিজ আমাকে মাফ করে দিন। আমি প্রতি উত্তরে একটা মলিন হাসি দিলাম। কি হলো, কিছু বলছেন না যে? সত্যিই সরি, আসলে মাকে হারিয়েছি সেই ছোট্টবেলায়। যখন শুনলাম আপনার মা বাবা নেই তখন খুব খারাপ লাগলো। আমারও তো মা নেই, তাই কষ্ট বুঝি। তা আমার প্রতি আপনার মায়া হলো না দয়া হলো? ধ্যাত, যেটাই হোক আমাকে ক্ষমা করে দেন। আচ্ছা দিলাম। সত্যি? জি। আচ্ছা, আমার চাটা কেমন হলো খেয়ে বলবেন। পুতুল একটা মিষ্টি হাসি দিয়ে চলে গেল। আমি চা খেতে খেতে এতক্ষণ ঘটে যাওয়া বিষয়গুলো ভাবতে লাগলাম। মেয়েটা হলো কি, যে মেয়েটা সকালে আমাকে দেখতে পারেনি সে আমাকে চা বানিয়ে খাওয়াচ্ছে, বড়ই আজব। তবে চাটা দারুণ বানায়। রাতে পুতুল আমাকে খাওয়ার জন্য ডাকলো। পরের দিন কলেজে যেতেই জনি আমাকে ধরলো। কিরে, তোকে নাকি পুতুল রিস্কা থেকে ফেলে দিয়েছে? হুম। আর তুই সেই মেয়েকে ভালোবাসিস? রাখ না, সে তো মাপ চেয়েছে। তবে আমি তো এতিম, ওকে পাওয়ার তো দুরাশা কখনোই করিনি। আমরা মধ্যবিত্ত বলে সবাই আমাদের সাথে মজা করে। তোর সাথে আবার কে মজা করলো? সেই মেয়েটা নাকি যাকে তুই পছন্দ করতি? থাক, পরে বলবো নি। পরেরটা পরে হবে, এখন বল। পরে বলবো, এখন চল। আসলে তুই আমাকে এখনো বন্ধু ভাবতে পারিসনি। বন্ধু ভাবলে বলতি। তুই তো একটা পাগল রে, বাচ্চাদের মতো করিস। আচ্ছা শোন, আনিসা নামের একটা মেয়েকে ভালোবাসতাম। তার নামও আনিশা? আবে শালা, বলতে দে। হ্যাঁ বল। খুব ভালোবাসতাম তাকে, বড়লোক বাবার একমাত্র মেয়ে। সেই প্রথম প্রপোজ করেছিল আমাকে। তারপর? চলছিল প্রেমটা ভালোই। তাহলে সমস্যা কোথায়? ধুর শালা, বলবই না। তুই না বলতেই বা হাত দিস কথার মাঝে। সরি সরি দোস্ত, আর বলবো না। তারপর কি হলো রে? একদিন আমার কলেজে আসতে দেরি হয়। আনিসা কল করে জিজ্ঞেস করছিল আমি আসতে পারবো কিনা। আমার জরুরি একটা কাজ থাকায় বলেছিলাম আসবো না। পরে কাজটা তাড়াতাড়ি শেষ হওয়াতে কলেজে চলে গেলাম। আনিসা তার বান্ধবীদের সাথে কথা বলেছিল। আমি কাছে যেতেই শুনলাম কি শুনলি? ওর এক বান্ধবী বলছে, আর কতদিন টাইম পাস করবি তুই জনির সাথে? এবার ছেড়ে দে। আনিসা বলল, আর কিছুদিন, তারপর ওকে ছেড়ে দেব। ওই ফকিরটার সাথে কি আর আমার চাই? এটা শুনে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। যাকে মন দিয়ে ভালোবাসতাম সে আমাকে ধোঁকা দিল। ওর বান্ধবীরা আমাকে দেখতে পেয়ে আনিসাকে হাত দিয়ে ইশারা করলো যে আমি পিছনে আছি। তারপর? তারপরও আনিসা পিছন ফিরে আমাকে দেখে বলল, আরে জনি, তুমি কখন আসলে? তুমি না বলেছিলে আসবে না? তখন আমি বলছিলাম না আসলে কি আর তোমার কথাগুলো শুনতে পেতাম। আনিসা এসে আমার হাত ধরে বলল, আরে ওসব ফান করে বলেছি। আমি হাত ছাড়িয়ে একটা থাপ্পড় দিলাম আনিসার গালে। তারপর বললাম, তোদের কাছে সবাই ফ্যান, আমাদের ভালোবাসা তোদের মতো বড়লোকদের কাছে ফ্যান মনে হয়। শোনো, আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, চুপ কেন, কথা বলবি না? মন থেকে ভালোবাসতাম তো, তাই ফ্যান মনে হচ্ছে। এই সত্যিকারের ভালোবাসাই তুই এক সময় পাবি না। তারপর সেখান থেকে চলে আসলাম। পরে 2 দিন আর কলেজে দেখলাম না আনিসাকে। তারপর? তৃতীয় দিন কলেজে আসলো আনিসা। চেহারা বদলে গিয়েছিল। 2 দিনের চোখের নিচে কালি পড়ে গিয়েছে, মুখ শুকিয়ে গিয়েছে, একবারে নাজেহাল অবস্থা ছিল। কলেজের মাঠে এক কোণে বেঞ্চে বসেছিলাম মাথা নিচু করে। হঠাৎ কারো ছায়া এসে মাথায় উঠল। তাকিয়ে দেখি আনিসা। তারপর কি হলো রে মামা? খুব ইন্টারেস্ট কাহিনী, বল বল, তারপর বল। আমি ওকে দেখে চলে যেতে ধরেই আনিসা আমার হাত ধরে চেপে ধরল। তখন আমি বললাম, হাত ধরছেন কেন, হাত ছাড়ুন। আনিসা হাত ছাড়লো না। তারপর আমি ধমক দিয়ে বললাম, কি হলো, হাত ছাড়ছেন না কেন? আনিসা আমার দিকে করুণ চোখে তাকিয়ে চোখের পানি ছাড়তে লাগলো। আমি আবার বেঞ্চে বসে পড়লাম। তখন আনিসা বলল, তোমার সাথে টাইম পাস করতে করতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। আজ যখন 2 দিন তোমার সাথে কোনো রকম যোগাযোগ ছিল না, তখন বুঝেছি যে তুমি আমার কতটুকু জুড়ে ছিলে। তোমার সামনে আর যাব না বলে ঠিক করেছিলাম, কিন্তু তোমাকে না দেখে আর থাকতে না পেরে চলে আসলাম তোমার কাছে ছুটে। প্লিজ চলো, সব কিছু ভুলে আবার শুরু করি। আমি বলছিলাম, বিশ্বাস মানুষকেই একবারই করা যায়, 2 বার না। হাত ছাড়ুন। আমি নিজেই হাত ছাড়িয়ে চলে আসলাম। আনিসা আমার যাওয়ার দিকে তাকিয়ে কাঁদতে লাগলো। আনিসা ছিল জেদি টাইপের মেয়ে।
তারপর 1 সপ্তাহ কলেজে গেলাম না। 1 সপ্তাহ পর কলেজে গেলে আনিসা আবার আসে আমার কাছে। একটাই কথা, ভালোবাসি। আমি সাফ জানিয়ে দিয়েছিলাম তোমাকে কখনো আর ভালোবাসবো না। তখন আনিসা আমার কলার ধরে ওর মুখের কাছে এনে একটা গভীরভাবে লিপ কিস দিল। তারপর ছেড়ে দিয়ে বলল, তোকে আমার করেই ছাড়বো, দেখে নিস তুই। তারপর তারপর আর কি? তারপর থেকে এখন পর্যন্ত পিছনে পড়ে আছে। ইন্টারেস্টিং কাহিনী তো তোর। আচ্ছা তুই থাক, আমি আসছি। আমাকে আর বলতে পারলাম না। সামনে তাকে দেখি, সে ধাক্কা খাওয়া মেয়েটা। আমি হাওয়া হয়ে তাকিয়ে আছি। তোমার নাম তো সোহেল, তাই না? জি। আমি আনিসা। আসলে সেদিনের জন্য সরি বলতে এসেছি। সরি। ইটস ওকে। আনিশা ওর বান্ধবীকে দেখিয়ে বলল, এ হলো তারিন, আমার বান্ধবী। হাই। কেমন আছো? জি ভালো, আপনি? ভালো। সেদিনের খারাপ ব্যবহারের জন্য আপনাকে ট্রিট দেব। আমার কোনো ট্রিট লাগবে না। তাহলে ভাববো সেদিনের জন্য তুমি আমাকে ক্ষমা করনি। ক্ষমা করে দিয়েছি। তাহলে ট্রিট নিতে চাচ্ছ না কেন? কি ট্রিট দিবেন? রেস্টুরেন্টে খাওয়াবো। আমি একা যেতে পারবো না আমার বন্ধুকে ছাড়া। তাহলে তো ভালোই হয়। অস্পষ্টভাবে বলল, কি বলবেন? বলেছি তাকে নিয়ে আসুন তাহলে। তাহলে বন্ধুকে নিয়ে আসি। যেতে কিন্তু হবে, কথা দিয়েছো। ঠিক আছে। আমি জনির কাছে গেলাম। কিরে, কি কথা হলো আনিসার সাথে? সেটার জন্য সরি বলেছে, এখন রেস্টুরেন্টে খাবে। ভালো, যা গিয়ে খেয়ে আয়। তুইও যাবি, চল। না, আমি যাব না, তুই যা, সমস্যা হলে বলিস। দোষ না করিস না, ওদের কথা দিয়ে ফেলেছি। বলেছি তুই আর আমি যাব। প্লিজ, আমার মান সম্মানের ব্যাপার, প্লিজ না করিস না। অনেক বুঝিয়ে সুঝিয়ে জনিকে রাজি করালাম। জনিকে নিয়ে ওদের কাছে গেলাম। চলেন। আনিসাদের গাড়ির সামনে দাঁড়িয়ে আছি। কি হলো জনি, উঠ। জনি আমার মুখের দিকে একবার তাকিয়ে গাড়ির ভিতরে উঠে বসলো। আমি আর তারিন সামনে বসলাম। জনি আর আনিশা বসলো পিছনে। লুকিং গ্লাসে তাকিয়ে দেখি আনিশা জনির দিকে চেপে বসেছে। জনি খুব আনইজি ফিল করতেছে। গাড়ি একটা রেস্টুরেন্টের সামনে এসে থামলো। আমরা ভিতরে গিয়ে বসলাম। জনির সামনে বসলো আনিশা, আমি বসলাম তারিনের সামনে। আনিশা খাবার অর্ডার করলো, সবাই খাচ্ছি। জনি নিচের দিকে তাকিয়ে খাচ্ছে। আনিশা খাওয়া রেখে জনির মুখের দিকে তাকিয়ে আছে। জনি আর আনিশা কি আগে থেকে পরিচিত? কিরকম সন্দেহ লাগছে আমার। কোনোভাবে এই আনিশা জনিকে ধোকা দেওয়া সে আনিশা না তো? রেস্টুরেন্ট থেকে খেয়ে বাসা চলে আসলাম। রাতে পুতুল আমার রুমে আসলো বই খাতা নিয়ে, চেয়ারে এসে বসলো। জি, কোনটা বোঝেন না? পুতুল বই খুলে বলল। এটা আমি বুঝাচ্ছি। পুতুল হঠাৎ বলল, আজকাল তো দেখি বেশ ঘোরাঘুরি করেন মেয়েদের নিয়ে। জি বুঝলাম না। আমার বান্ধবীদের সাথে আপনার কি? আবার রেস্টুরেন্টে যান, বেশ উন্নতি দেখছি। আমি ওনার কথায় পাত্তা না দিয়ে পড়াটা বোঝাতে লাগলাম। দূর থেকে কলম দিয়ে বোঝাচ্ছি। পুতুল কলমটা ধরে দূরে ছড়ে মেরে বলল, কি সমস্যা কি? এত দূর থেকে বোঝা যায়? হাত দিয়ে বোঝানো যায় না? জি যায়। তাহলে এমন করছেন কেন? ভয়ে বললাম। কিসের ভয়? যদি হাতে ছোঁয়া লেগে যায় আবার থাপ্পড় মারেন। পুতুল আমার হাতটা চেপে ধরে বলল। ইচ্ছে তো করছে থাপ্পড় মেরে দিতে। এই বলে পুতুল খাতা কলম নিয়ে রুম থেকে চলে গেল। আমি কিছু বুঝলাম না এতক্ষণ কি হলো। দিন যেতে থাকলো। এর ভিতর একটা টিউশনে করা শুরু করলাম। তবে পুতুল আগের মতো আর নেই, অনেক ভালো হয়ে গেছে। ও একটা কেয়ার করে। বেশ কিছুদিন চলে গেল। কলেজে যেতেই জনি বলল, কাম তো ঘটিয়ে ফেলছিস। কি কাজ ঘটাইছিস? পুতুল রে বলে দিয়েছিস তুই যে পুতুলকে পছন্দ করিস। হাই হাই, কি করলে এটা? কেন, কি হয়েছে? ওর সামনে তো মুখ দেখাতে পারবো না। ও যদি আঙ্কেলকে বলে দেয় তুই কি করলি এটা? রাখ বেটা, কিছু বলবে না, পুতুলও তোকে পছন্দ করে। আল্লাহ, এই ফেরার জন্য ভালো ভালো কেটে যায়। দিন যেতে থাকলো। এর ভিতর একটা টিউশন করা শুরু করলাম। তবে পুতুল আগের মতো আর নেই, অনেক ভালো হয়ে গেছে। অনেকটা কেয়ার করে। বেশ কিছুদিন চলে গেল। কলেজে যেতেই জনি বলল, কলেজে আর থাকার মতো মন মানসিকতা থাকলো না। কখন যে পুতুল এসে ধুম করে মারে, তার থেকে বাসায় চলে যাই। সেখানে মারলে কেউ দেখার মতো নাই। বাসায় বসে আছি। পুতুল আসার আগেই টিউশনের জন্য বেরিয়ে পড়লাম। সন্ধ্যার টিউশন শেষ করে বাসায় ফিরে রুমে বসতেই পুতুল চা হাতে আমার রুমে প্রবেশ করলো। আমি তো ভয় পেয়ে গেলাম। তখন পুতুল বলল, চা নিন। আমি চা হাতে নিলাম। আজ কলেজে খুঁজলাম আপনাকে, কোথায় গিয়েছিলেন? কি, কেন খুঁজছেন? কাজ ছিল, তাই খুঁজেছি। ও, আমি তো বাসায় চলে আসছিলাম। আচ্ছা যাক, চা খান। পুতুল চলে গেল। কিছুক্ষণ পর বই হাতে আসলো। চেয়ারে বসতে বসতে বলল, কাল কলেজে যাওয়া লাগবে না আপনার। কেন? মার্কেটে যাব। আপনার মার্কেট যাওয়ার সাথে আমার কলেজে না যাওয়ার সম্পর্ক কি? আপনাকে নিয়েই তো যাব। আপনি একা যেতে পারেন।
আমাকে নেওয়ার কি দরকার? এত কথা বলেন কেন? আপনাকে থাকতে বলেছি, থাকবেন। জি থাকবো। পুতুল আমার দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিয়ে বলল, গুড বয়। এই প্রথম ওর মুখে হাসি দেখলাম, কত মায়াবী হাসি। পরদিন সকালে খেয়ে বের হলাম আমি আর পুতুল। পুতুল কালো একটা শাড়ি পরেছে, চোখে গাঢ় করে কাজল দিয়েছে। আমি চোখে দমিয়ে রাখতে পারলাম না, তাই রিকশায় বারবার আর চোখে তাকাতে লাগলাম পুতুলের দিকে। পুতুল আমার কাণ্ড দেখে অন্যদিকে তাকিয়ে হাসতে লাগলো। লজ্জায় পড়ে গেলাম আমি। একটা শপিং মলের সামনে এসে নামলাম। পুতুল পাঞ্জাবি দেখছে, আমাকে একটা কালো পাঞ্জাবি দেখিয়ে বলল, এটা কেমন লাগে দেখেন তো। জি ভালো। কাউকে গিফট করবেন নাকি? পুতুল আমার কথা পাত্তা না দিয়ে বলল, এটা ভেতর থেকে পরে আসুন। আমি কেন পরবো? পুতুল আমাকে চোখ রাঙিয়ে বলল। এত কথা বলেন কেন? এটা পরে আসতে বলেছি, পরে আসেন। আমি পাঞ্জাবি নিয়ে ওদের রুমে ঢুকে চেঞ্জ করে আসলাম। বাইরে আসতেই পুতুল চারপাশ থেকে আমাকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলল, একদম মানিয়েছে। পুতুল আমার হাত থেকে বাসা থেকে যে শার্টটা পরে এসেছি সেটা নিয়ে সাব অ্যাসিস্ট্যান্টকে দিয়ে বলল। মামা, এটা প্যাক করে দিন। পুতুল পাঞ্জাবির দামটা পেমেন্ট করে দিয়ে আমাকে নিয়ে আবার বের হলো। আমাদের দুজনকে দেখলে যে কেউ বলবে একজোড়া কাপল। পুতুল তার কালো শাড়ির সাথে ম্যাচিং করিয়ে আমাকে কালো পাঞ্জাবি পরালো। ওর মতে গতে ঠিক বুঝতে পারছি না। একটা রেস্টুরেন্টে ঢুকলো আমাকে নিয়ে। দুজনে একটা টেবিলে বসলাম। পুতুল আমার দিকে তাকিয়ে বলল, কি খাবেন? জি কিছু না। পুতুল আমার দিকে কিছুটা ভুরু কুচকিয়ে তাকে বলল। এত আনইজি ফিল করেন কেন? আমি কিছু বললাম না। পুতুল তার মতো অর্ডার করলো। খাবার টেবিলে চলে আসলো। পুতুল বলল, নেন, খান। জি আমি তো এসব খাই না, আর এসব খাবার কখনো খাইনি। তো আগে কখনো খাননি? কি হয়েছে, এখন খাবেন? হ্যাঁ করুন। পুতুল কিছুটা খাবার জোর করে খাইয়ে দিল আমাকে। না, মজা আছে তো খাবারটা। তারপর আমি নিজে খেতে লাগলাম। পুতুল আমার খাওয়া দেখে মুসকে মুসকে হাসতে লাগলো। এই মেয়েটা মুসকে আসলে এত মায়াবী লাগে কেন? সব যেন থেমে যায় ওর হাসিতে। আমি খাওয়া রেখে ওর হাসির দিকে তাকিয়ে থাকলাম। পুতুল হাসিতে থামিয়ে বলল, কি হলো, খাচ্ছেন না কেন? আমাকে দেখার অনেক সময় পাবেন, এখন খান। এবার আমি সত্যি অনেক লজ্জা পেলাম। সারাদিন এদিক সেদিক ঘুরে বিকেলে নদীর পাড়ে নিয়ে গেল। আমার টিউশনের সময় হয়ে গেছে, তাই বললাম, এবার চলেন বাসায় যাই। আমার টিউশনে যেতে হবে, সময় হয়ে গেছে। পুতুল আমাদেরকে তাকিয়ে বলল, আজ সব বাদ, এখন হাতটা একটু দেন তো। কেন? হাত দিয়ে কি করবেন? আমার হাত ঠান্ডা হয়ে গেছে, আপনার হাতের উষ্ণ ছোঁয়ায় আমার হাত গরম করব। কই দিন। আমি হাত বাড়াতে গিয়ে দেখি আমার হাত কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। পুতুল আমার এই অবস্থা দেখে কাঁপা হাতটা ধরে ওর হাতের ভেতর নিয়ে গেল। আমার হাতে আঙ্গুলের ভিতরে ওর হাত ঢুকিয়ে আঁকড়ে ধরলো। হালকাভাবে হাতে চাপ দিচ্ছে আর অন্যদিকে তাকিয়ে হাঁটছে। ওর হাতের ছোঁয়া যেন অন্যরকম ভালো লাগা শিহরিত হচ্ছে আমি। প্রতিবার হাত চেপে ধরাতে যেন কেঁপে উঠছে আমি। এই প্রথম কোনো মেয়ের হাত ধরেছি তো, তাই মনে হচ্ছে এমন। আমরা নদীর পাড় ঘেঁষে হাঁটতেছি। আমার চুপ থাকা দেখে পুতুল বলল, কি হলো, এমন চুপ হয়ে গেলেন কেন? কিছু বলেন। কি বলবো? খারাপ লাগছে কি আমার হাত ধরে হাঁটতে? আমি কিছু বললাম না। এই মেয়েটা এত চঞ্চল, ভিতরটা এত সুন্দর, তা বাইরে থেকে না দেখলে বোঝা যায় না। আমরা ভিতরে গিয়ে একটা বেঞ্চে বসলাম। আমার হাতটা এবার দু হাতে মাঝখানে নিয়ে চেপে ধরলো। কি মনে করে যেন পুতুল আমার মুখের পানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর চোখের দিকে তাকিয়ে থাকার সাহস আমার নেই, তাই নদীর দিকে তাকিয়ে থাকলাম। ওর এভাবে তাকিয়ে থাকা আমার প্রচুর অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো। ওর ধ্যান ভাঙলো ফোনের রিংটোনে। হয়তো কোনো কিছু আজ ঘুরিয়ে ফেলতো পুতুল। ও ফোনটা হাতে নিয়ে কল রিসিভ করে বলল, বাবা, আসছি। পুতুল আমার দিকে তাকিয়ে বলল, বাবা ফোন দিয়েছে, চলেন বাসায় যাই। রিক্সায় ও আমার হাত আঁকড়ে ধরে বসে থাকলো। বাসার সামনে চলে আসছি। আঙ্কেল এভাবে দেখলে খারাপ ভাবতে পারে, তাই বললাম, বাসার সামনে এসে গেছি, এবার হাতটা যদি ছাড়তেন। পুতুল আমার হাত ছেড়ে রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে বাসার ভিতরে চলে গেল। আমি রুমে গিয়ে বিশ্রাম নিলাম। পুতুল কিছুক্ষণ পর আমার রুমে এসে বলল, কি ব্যাপার, ফ্রেশ না হয়ে শুয়ে আছেন কেন? যান, ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করেন, আমি চা নিয়ে আসছি। পরে ফ্রেশ হবো। পুতুল কিছুটা রেগে বলল। কোনো কথা শুনতে চাই না, আগে উঠুন, ফ্রেশ হন। পুতুল জোর করে উঠে ওয়াশরুমে পাঠিয়ে দিল। আমি ওর কাণ্ড দেখে অবাক, কেমন অধিকার খাটানো শুরু করে দিয়েছে। ফ্রেশ হয়ে এসে দেখি পুতুল চা বানিয়ে নিয়ে এসেছে। চা আমার হাতে ধরে দিয়ে বলল, চা খেলে সব ক্লান্তি চলে যাবে, আমি ফ্রেশ হয়ে আসি, আপনি রেস্ট নেন। পুতুল চলে গেছে। মেয়েটার চায়ের হাত দারুণ, রান্না হাতেও খারাপ না, বেশ ভালো লাগে ওর হাতে রান্না। এখন ঘুম থেকে সকালে পুতুলে উঠায় আমাকে। মেয়েটা খুব কেয়ার করে আমার, ভালো লাগে আমার। কিন্তু আমি বুঝি না ও কি চায়, কেন এমন অধিকার খাটায় আমার উপর। এ যা হবার নয়, আমি তো এতিম, চাইলেও পারবো না আমার সাথে ওকে জড়াতে। বেশ কিছুদিন পর কলেজে আমি আর জনি বসে আছি, তখন তারিন আমাদের কাছে আসলো। তার মেয়েটা খুব ভালো জানে আমাকে, তো কাছে এসে বলল,
এই সোহেল, চলো তো। কোথায়? তোমাকে নিয়ে একটু মার্কেটে যাব। তুমি একা যাও, আমি যেতে পারবো না। তাই আমার হাত ধরে বলল, চলো না, যাবো আর আসবো। তুমি যাও না একটু কষ্ট করে। দেখো না জনি, ওকে একটু আমার সাথে আসতে বলো না। মেয়েটা এত করে বলছে যখন, যা না। সত্যি আমার খারাপ লাগছে, তুমি যাও। তোমার খারাপ লাগা আমি দূর করে দেব। তুমি চলো, চলো। এই বলে আমাকে তারিন টাটা নিয়ে গেল। কলেজের সামনে থেকে রিক্সা নিয়ে চলো শপিং মলে। কেনাকাটা অনেক করলো তারিন। আমার জন্য শার্ট নিতে চেয়েছিল, আমি না বলাতে নেয়নি। তারপর জোর করে একটা ঘড়ি কিনে দিল। সেখান থেকে গেলাম কসমেটিকের দোকানে। কপাল গুনে দেখা হলো পুতুলের সাথে। আনিচাকে নিয়ে এসেছে পুতুল। তারিনের বান্ধবী হলো আনিশা, আর আনিশার বান্ধবী হলো পুতুল। পুতুল আমাকে আর তারিনকে একসাথে দেখে চোখ বড় করে তাকিয়ে আছে আমার দিকে। ওরে চাওয়া দেখে আমার ভয় লাগছে। আমি পুতুলকে জিজ্ঞাসা করলাম, আপনি মার্কেটে আসছেন, কিছু কিনবেন নাকি? আমার কথা কোনো জবাব দিল না, একইভাবে আমার দিকে তাকিয়ে আছে। পাশ থেকে আনিশা বলল, কী রে তারিন, তখন জিজ্ঞাসা করলাম আমার সাথে যাবি কিনা, তখন তো না করে দিলি। আর এখন সোহেলের সাথে মার্কেট করতে চলে এলি। খুব উন্নতি হচ্ছে তোর। ধুর, কি যে বলিস না তুই। তা তোরা কি কিনলি? না, কিছু কিনিনি, কিনবো। আচ্ছা তোরা কিন, আমরা ওদিকে যাচ্ছি। পুতুল কোনো কথা বলল না, শুধু আমার চোখের দিকে একইভাবে তাকিয়ে আছে। ওর কি হলো আবার? ওখান থেকে তড়িঘড়ি করে চলে গেল তারা। তারিন কেনাকাটা শেষ করে আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেল। বাসায় ফিরতে ফিরতে বিকেল হয়ে গেল। রুমের ভিতর ঢুকে দেখি পুতুল বসে আছে আমার রুমে। ওর চোখ দেখে খুব ভয় লাগছে। রক্তবর্ণ ধারণ করেছে ওর চোখ। আমি কাছে যেতেই পুতুল উঠে আমার কলার ধরে দেওয়ালের সাথে চেপে ধরলো। কি কি করছেন কি? পুতুল আমার মুখের খুব কাছে এসে বলল, এমন কোনো কাজ করবি না যাতে আমার রাগ ধরে না রাখতে পারি, আমার মেজাজ যাতে গরম না হয়। এবার আমার হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল। তারিন দিয়েছে এটা। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম। পুতুল আমার হাত থেকে এক টান মেরে ঘড়িটা ছিঁড়ে ফেললো। আমি হা হয়ে তাকিয়ে আছি। তারপর পুতুল ঘড়িটাকে এক আছাড় মেরে চুরমার করে দিয়ে রাগে গজগজ করতে রুম থেকে বেরিয়ে গেল। ও রাগ দেখে আমি তো অবাক। এই সামান্য ব্যাপার নিয়ে এমন করবে আমি ভাবতেও পারিনি। পরের 3 দিন আর কোনো কথা বলেনি আমার সাথে। আমি বললেও চুপ করে থাকতো। বুঝলাম আমার পরে গিয়ে। চতুর্থ দিন আমি টিউশনি থেকে এসে দেখি পুতুল আমার রুমে বসে আছে। আমি কাছে দিতেই পুতুল বলল, হাতটা দিন। আমি হা করে ওর মুখের দিকে তাকিয়ে আছি। পুতুল বিরক্ত হয়ে আমার হাতটা ছো মেরে টেনে নিয়ে একটা ঘড়ি পরিয়ে দিল। বেশ চমৎকার তো ঘড়িটা। পুতুল আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রুম থেকে চলে গেল। মেয়েটা মাঝে মাঝে হয়টা কি। কিছুক্ষণ পর পুতুল চা হাতে আমার রুমে আসলো। অন্যদিকে তাকিয়ে আমার দিকে চা বাড়িয়ে দিল। আমি ওর হাত থেকে চাটা নিলাম। পুতুল আমার পাশে চুপটি করে বসলো। আমি চা খেতে লাগলাম। আমি এবার চা পাগল। চা খাচ্ছি, হঠাৎ পুতুল শান্ত গলায় বলল, আমি চাই না আপনি তারিনের সাথে মিশেন বা কথা বলেন। আমি চুপ করে চা খাচ্ছি। পুতুল আমার কোনো জবাব না পেয়ে আমার চোখের দিকে তাকিয়ে বলল, কি বলেছি আমি? জি কি বলছেন? তারিনের সাথে যেন আর না দেখি, ওর সাথে আর মিশবেন না, আমার ভালো লাগে না। কি বলেছি বুঝতে পেরেছেন? জি বুঝেছি। পুতুল আমার দিকে তাকিয়ে একটু মুচকে হাসি দিল। ওরে হাসি দেখলে আমার সবকিছু থমকে যায়। আমি হা হয়ে তাকিয়ে আছি পুতুলের দিকে। পুতুল আমার কাছ থেকে আমার অর্ধ খাওয়া চাটা নিয়ে খেতে লাগলো। আর আমার দিকে তাকে তাকে মুচকে হাসতে লাগলো। কলেজে নতুন একটা মেয়ে ট্রান্সফার হয়ে আমাদের সাথে ভর্তি হয়েছে। দেখতে মার্শাল্লাহ। আমি জনে বসে আছি কলেজের চত্বরে। তখনই সেই নতুন মেয়েটা আসলো আমাদের কাছে। হাই, আমি নূপুর। জনের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হ্যাঁ আমি জানি। নতুন নাকি? জি। আচ্ছা, পরিচিত হও। এ হলো সোহেল, আমার বন্ধু। হাই, হ্যালো। আমি কি তোমাদের বন্ধু হতে পারি? কেন? আরে ইয়ার হতে যাচ্ছে, হোক না। আচ্ছা ফ্রেন্ড। জনি, আমি তো আজ নতুন আসলাম, ক্লাস কোনটা চিনি না। নো প্রবলেম, চলো আমাদের সাথে। তারপর নূপুরকে নিয়ে আমাদের ক্লাসের দিকে এগোতে লাগলাম। এসব কিছু পুতুল আর আনিসার চোখে এড়ালো না। কিছুদিনের মধ্যে নূপুর হয়ে উঠলো আমাদের একজন। মেয়েটা মিশুক প্রকৃতির বলা যায়। তো আমরা 3 জন বসে কলেজের ক্যান্টিনে কফি খাচ্ছি আর আড্ডা দিচ্ছি। আড্ডা তো বুঝিনি, হাসি একটু হয়। তখন কোথা থেকে যেন আনিসা চলে আসলো আমাদের আছে। দেখে মনে হচ্ছে কোনো কারণে খুব রেগে আছে। আনিসা আমাকে আর নূপুরকে বলল, তোমরা একটু ক্যান্টিনের বাইরে যাও তো, আমি ওর সাথে একটু কথা বলবো। আমি আর নূপুর বাইরে চলে গেলাম। জনি আমাদের সাথে চলে আসতে চাইলো। আনিসা তার হাত ধরে চেয়ারে বসিয়ে দিল। জনি আনিসার কথাবার্তা। কি হয়েছে তোমার? কিছু বলছি না বলে যা ইচ্ছে তাই করবে? যার তার সাথে মিশবে, আনন্দ করবে, হাসাহাসি করবে। কার সাথে মিশবো না মিশবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। না, তোমার ব্যক্তিগত ব্যাপার না। আমাকে কষ্ট দিয়ে তুমি অন্য কারোর সাথে মিশতে পারো না, হাসাহাসি করতে পারো না। আমি কাউকে কষ্ট দেই না। ইচ্ছাকৃত কেউ কষ্ট পেলে তাতে আমার কি? আর আপনি বা ইচ্ছাকৃত কষ্ট পাচ্ছেন কেন?
আনিসা এবার জনির হাত চেপে ধরে কেঁদে দিয়ে বলল, তুমি এমন করছো কেন? আমি আর নিতে পারছি না, এত কষ্ট আর নিতে পারছি না। আমি মানছি আগে তোমার সাথে অভিনয় করেছি, কিন্তু এখন বিশ্বাস করো তোমাকে খুব ভালোবাসি। তুমি যা করতে বলবে আমি তাই করব। প্লিজ আমাকে তবুও মাফ করে দাও। দেখুন হাত ছাড়ুন, সবাই তাকিয়ে আছে। আর আপনাকে আমি মাপ অনেক আগেই করে দিয়েছি। নতুন করে ভালোবেসে আর কষ্ট পেতে চাই না। যেভাবে আছি বেশ ভালো আছি। আমার মতো ফকির আপনার সাথে যায় না। আপনাদের মতো বিশালশালী কাউকে খুঁজে নিন। জনি আনিসা হাত থেকে হাত ছাড়িয়ে বাইরে চলে আসলো। জনির চোখ কিরকম ভেজে ভেজে দেখাচ্ছে। আমাদের কাছে আসতেই বললাম, কি ব্যাপার, কি বললো রে আনিসা তোকে? সেসব তোমার জানার দরকার নেই। এই নূপুর, চলো ক্লাসে যাই। কিরে তুই দাঁড়িয়ে আছিস কেন? চল। তারপর আমরা ক্লাসে চলে গেলাম। আনিসা হয়তো ক্যান্টিনে বসে কাঁদছে। আমার নুপুরের সাথে মেশাটা পুতুল ভালোভাবে দিচ্ছে না। কলেজে আসলে চোখে চোখে রাখছে। তার সাথে দেখা হয় না কয়েকদিন। শুনেছি গ্রামের বাড়িতে গিয়েছে। বাসায় পুতুল আমাকে এক্সট্রা কেয়ার করে, কখন কি লাগবে আমার জামা কাপড় ধুয়ে দেয়। আমি বুঝি না কেন এমন করে, কিন্তু আমি তো ছন্ন ছায়া, আমার কি সব মানায়? কলেজ চত্বরে বসে আছি আমরা তিনজন। হঠাৎ তারিনের সাথে দেখা। তারিন আসলো আমাদের কাছে। কয়েকদিন পর দেখলাম ওকে। এসে জনিকে বলল, জনি, আমি একটু সোহেলকে নিয়ে ক্যান্টিনে যাই, একটু পর চলে আসবো। এই বলে আমার হাত টানা শুরু করলো। আরে বলে তো যাও। কেমন আছো? অনেকদিন পর দেখলাম তোমাকে। ভালো আছি, এসে কথা বলবো। আমি ওর সাথে যাওয়ার জন্য অমত করলাম না। আমাকে এভাবে নিয়ে যাচ্ছে, কিন্তু একটা চোখ এড়ালো না। দূরে গিয়ে ক্যান্টিনে বসলাম। 2 কাপ কফির অর্ডার করলাম। তো তারিন, তোমার কি খবর, কেমন আছো? এতদিন ভালো ছিলাম না, এখন ভালো আছি। আমাকে এভাবে টেনে আনার কি দরকার ছিল? আমাকে বললেই তো তোমার সাথে চলে আসতাম। অনেকদিন দেখি না তো তোমাকে, তাই। আমাকে দেখার কি আছে? তোমার ভিতর থেকে বাচ্চা ভাবটা এখনো গেল না? আমি তো বাচ্চাই। তারিনের সাথে আড্ডা দিয়ে ক্লাস করতে চলে গেলাম। ক্লাস শেষ বাসায় চলে আসলাম। রুমে ঢুকে দেখি পুতুল রুমে বসে আছে। আমি কিছু বলার আগে আমার গায়ে ঠাস করে একটা সজোরে থাপ্পড় মারলো। ঝিমঝিম করে উঠলো মাথাটা। তারপর শুনতে পেলাম ওর চিৎকার। তোকে কতবার বলছি ওই মেয়েটার সাথে কথা বলবি না, তারপরে ওর সাথে ক্যান্টিনে যাস, কফি খাস। আর সাহস কি করে হয় তোর হাত ধরার? আমি চুপ করে থাকলাম, কিছু বলার দরকার। তারপর আমি গালে হাত দিয়ে চুপ করে আছি। পুতুল আমাকে কয়েকবার ধমক দিয়ে বলল, কি হলো, কথা বলছিস না কেন? আমার কোনো উত্তর না পেয়ে আমাকে সামনে থেকে ধাক্কা দিয়ে শরীর রুম থেকে বের হয়ে গেল। ওকে কি করে বোঝায় যে তারিনের সাথে আমার কোনো সম্পর্ক নেই? এমনিতে পেটে অনেক ক্ষুধা, তারপর বিনা কারণে এমন থাপ্পড়। মনটা খারাপ হয়ে গেল। তাই আর টিউশনিতে গেলাম না। জনির মেসের দিকে যাওয়া যাক, সেখানে গেলে মনটা ভালো হয়ে যাবে। তাই ওর মেসের দিকে যেতে লাগলাম। সেখানে গিয়ে দেখি আরেক কাণ্ড। জনির মেসের সামনে আনিসা তার গাড়ির সাথে হেলান দিয়ে মুখ গুমরা করে দাঁড়িয়ে আছে, আর এক দৃষ্টিতে জনির রুম বরাবর তাকিয়ে আছে। দূর থেকে দাঁড়িয়ে ওদের কাণ্ড দেখছি। কিছুক্ষণ পর পর জনি জানালা দিয়ে উঁকি মেরে দেখছে। আমি আর না দাঁড়িয়ে জনি মিসের ভিতরে ঢুকে গেলাম। জনিকে দেখে বেশ চিন্তিত মনে হলো। তাই বললাম, কিরে, কি হয়েছে, এমন চিন্তিত দেখাচ্ছে তোকে কেন? আর বাইরে দেখলাম আনিসা দাঁড়িয়ে। সেটাই তো বেশ চিন্তার। তোকে বলছিলাম না যে আমি এক আনিসাকে ভালোবাসতাম? বলেছিলি, বাট দেখালি না তো। এই আনিসা সেই আনিসা। আগে থেকে সন্দেহ করেছিলাম তোদের দুজনকে। আচ্ছা যাই হোক, ওকে ভিতরে নিয়ে আসি। না, একবার ধোকা দিয়েছিল, আবার সেই ধোকায় পড়ে চাই না। কখন আসছে আনিসা? কলেজ ছুটির পর থেকে। সে দুপুর থেকে এখানে দাঁড়িয়ে আছে, সন্ধ্যা হতে চললো। তুইও মানুষ, ভিতরে নিয়ে আয়। না, আমি তাহলে ওকে যেতে বলি। তোর যাওয়া লাগবে না, আমি বলছি ওকে। তো কি বলেছিল আনিসা? কি আর বলবে, বলছে আমি যতক্ষণ বুকে জড়িয়ে না নিব ততক্ষণ এখান থেকে এক পাও নড়বে না। তো যা, মেয়েটাকে বুকে জড়িয়ে নে। আমি কি ওকে ভালোবাসি নাকি যে ওকে বুকে জড়িয়ে নেব? মিথ্যে বলছিস কেন? তুইও তো মেয়েটাকে ভালোবাসিস। না, বাসি না। তোর চোখ বলছে তুই ওকে ভালোবাসিস। আমি কিছু জানি না, কিছু জিজ্ঞাসা করিস না আমাকে। দেখ, হয়তো একবার তোকে ধোকা দিয়েছে, তাই বলে আবার ধোকা দেবে? মেয়েটার চোখের দিকে তাকিয়ে দেখ, কত ভালোবাসে তোকে। ওর চোখ তো আর মিথ্যা কথা বলছে না। জনি উঠে আবার বারান্দা গিয়ে আনিসাকে দেখতে লাগলো। আনিসা ওর চোখের দিকে তাকিয়ে পানি ছাড়তে লাগলো। আমি পিছন থেকে বললাম, দেখ, মেয়েটার চোখ দিয়ে তার ভালোবাসা অশ্রুকণা ঝরছে। এখনো বলবি ও তোকে ভালোবাসে না, তোকে ধোকা দেবে? জনি আমার কথায় চমকে উঠলো। যা সন্দেহ হয়ে গেছে, চারপাশটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। মেয়েটাকে আর কষ্ট দিস না। যে ভুল করে ভুল বুঝতে পারে তাই ক্ষমা করে দিতে হয়। যা, ওকে বুকে জড়িয়ে নে। তুই যতক্ষণ ওকে বুকে জড়িয়ে না নিবি ততক্ষণ ও ওখান থেকে যাবে না। তুই এতদিনে ওকে বুঝিসনি ও কতটা জেদি। ওকে তুই আমার থেকে বেশি চিনিস। আমার দিকে না তাকিয়ে যা, ওকে বুকে জড়িয়ে নে। মেয়েটাকে পাওয়ার জন্য পাগল হয়ে আছে। যা। আমি জনিকে ঠেলে রুম থেকে বাইরে বের করে দিলাম।
পাগল ছেলে একটা। জনি নিচে গিয়ে আয়েশার সামনে দাঁড়ালো। আয়েশা এক দৌড়ে জনির বুকে ঝাঁপিয়ে পড়লো। বুকের ভিতরে মুখ গুজে দিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলো, আমাকে আর কষ্ট দিও না, আমি আর সইতে পারছি না, তুমি ছাড়া থাকতে পারবো না, প্লিজ প্লিজ একবার জড়িয়ে নাও। জনি আর অভিমান ধরে না রাখতে পেরে আয়েশার সাথে কেঁদে দিয়ে বলল, আর কখনো যদি ধোকা দেওয়ার চেষ্টা করো তখন দেখো। না, খুব ভালোবাসি তোমাকে, কখনো ছেড়ে যাব না। জনি আমাকে দেখে বলল, তুই এখানে কি করছিস? তোদের রোমান্স দেখা লোভ লালসা সামলাতে পারলাম না, তাই চলে আসলাম দেখতে। যা রুমে গিয়ে বস, আমি এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে। তারপর জনি আনিশা গাড়িতে করে নিয়ে চলে গেল। ওদের এভাবে দেখে সত্যি মনটা ভালো হয়ে গেল। জনির মেশে বসে আছি, হঠাৎ মোবাইলটা বেজে উঠলো। চেয়ে দেখে পুতুল। কল রিসিভ করে চুপ করে থাকলাম। কি হলো, কোথায় আপনি? আমি চুপ করে থাকলাম। কি হলো, কথা বলছেন না কেন? কোথায় আপনি? জনির মেসে। তাড়াতাড়ি চলে আসুন, আমি বসে আছি। কিছুক্ষণ নিরাপত্তা চললো দুপাশে। তারপর কলটা কেটে দিলাম। মনটা ভালো করতে এসেছি, মনটা ভালো হয়ে গেল। এখন বাসার দিকে যাওয়া যাক। হালকা অন্ধকার হাঁটা ধরলাম বাসার পথের দিকে। হাঁটতে হাঁটতে একটা বিষয় চিন্তা করতে লাগলাম। জনি আর অভিমান ধরে না রাখতে পেরে আনিশার সাথে কেঁদে দিয়ে বলল, আর কখনো যদি ধোকা দেওয়ার চেষ্টা করো তখন দেখো। না, খুব ভালোবাসি তোমাকে, কখনো ছেড়ে যাব না। জনি আমাকে দেখে বলল, তুই এখানে কি করছিস? তোদের রোমান্স দেখা লোভ লালসা সামলাতে পারলাম না, তাই চলে আসলাম দেখতে। যা রুমে গিয়ে বস, আমি গিয়ে দিয়ে আসি। ঠিক আছে। তারপর জনি আনিশা গাড়িতে করে নিয়ে চলে গেল। ওদের এভাবে দেখে সত্যি মনটা ভালো হয়ে গেল। জনির মেশে বসে আছি, হঠাৎ মোবাইলটা বেজে উঠলো। চেয়ে দেখে পুতুল। কল রিসিভ করে চুপ করে থাকলাম। কি হলো, কোথায় আপনি? আমি চুপ করে থাকলাম। কি হলো, কথা বলছেন না কেন? কোথায় আপনি? জনির মেসে। তাড়াতাড়ি চলে আসুন, আমি বসে আছি। কিছুক্ষণ নিরাপত্তা চললো দুপাশে। তারপর কলটা কেটে দিলাম। মনটা ভালো করতে এসেছি, মনটা ভালো হয়ে গেল। এখন বাসার দিকে যাওয়া যাক। হালকা অন্ধকার হাঁটা ধরলাম বাসার পথের দিকে। হাঁটতে হাঁটতে একটা বিষয় চিন্তা করতে লাগলাম। পুতুল হয়তো আমাকে পছন্দ করে, কিন্তু এ যে হবার নয়। এটা শুনলে হয়তো আঙ্কেল কষ্ট পাবে। না, যে আমাকে এই শহরে আশ্রয় দিয়েছে তার তো আমি কষ্ট দিতে পারি না। কালে মেসে উঠতে হবে, এখানে আর থাকা যাবে না। আমার মতো একটা এতিম ছেলের সাথে জড়িয়ে পুতুল কেন তার ফুলের মতো জীবনটা নষ্ট করবে? ও অনেক নামি দামি ছেলে পাবে, হয়তো আঙ্কেল ওকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে। না, থাকা আর যাবে না। নানার সম্মানটুকু বজায় রাখতে হবে। এসব কথা ভাবতে ভাবতে আমার খুব কষ্ট লাগছে। আমি তো পছন্দ করি, মন কি আর এসব বোঝে? মনকে তো মানাতে হবে, কিন্তু পারছে না। মনকে কি বলে বোঝাবো? না, মন যায় বলুক, নিজে কষ্ট পেলেও সবাইকে তো খুশি রাখতে পারবো। জনের কাছে কল দিলাম। কিরে শালা, তুই কোথায়? তোকে না বসতে বললাম? চলে এসেছি। আচ্ছা, তোর মেসে কি থাকার মতো জায়গা হবে? কেন? আর একে থাকবে? আমি থাকবো। তুই মেসে থাকবি কেন? জায়গা আছে কিনা বল। আছে। কাল আসছি। কল কেটে দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখে দরজা খোলা, তাই ভিতরে ঢুকে দেখি পুতুল দরজার পাশে বসে আছে। চোখ জোড়া লাল হয়ে গেছে। এতক্ষণ লাগে আসতে? খেতে বসুন। আঙ্কেল কোথায়? আপনি বসুন, আমি ডেকে আনছি। একটু পর আঙ্কেল আসলো। আমরা তিনজন খেতে বসলাম। আঙ্কেল চলে যাবে, তাই ভাবলাম এখন কথাটা বলা যাক আঙ্কেলকে। আঙ্কেল, একটা কথা বলার ছিল। বলো। আমি মেসে উঠতে যাচ্ছি। পুতুল খাওয়া থামিয়ে দিয়ে আমাদেরকে হা হয়ে তাকিয়ে আছে। আমার বাসায় কোনো সমস্যা? জি না আঙ্কেল। তাহলে? আপনাদের বাসায় আর কতদিন? মেস ঠিক করেছি, কাল চলে যাব। আমি এই কথা বলতে পুতুল তার নিজের খাবারের পানি ঢেলে চলে গেল। দেখো, যাব বললেই হলো নাকি? আর মাত্র একটা বছর, তারপর চাইলেও আটকাতে পারবো না। না আঙ্কেল, মেস ঠিক করেছি। কথা বাড়িও না, চুপচাপ খাও। বেশি কিছু আর বলার সাহস পেলাম না। রাতটা নির্ঘুমে কাটলো। সকালে উঠেই আঙ্কেলের কাছে চলে গেলাম। শেষমেশ বলে দেখি একটু পর আর ওনাকে পাওয়া যাবে না, কলেজে চলে যাবে। তাই ওনার কাছে চলে গেলাম। গিয়ে দেখি আঙ্কেল তৈরি হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমি বললাম, আঙ্কেল। উনি আমার দিকে ঘুরে তাকালেন। আঙ্কেল, আমি একটু পর চলে যেতে চাচ্ছি। শোনো, এত চালাকি করো না। তুমি যেতে চাইলেও আমি তোমাকে ছাড়ছি না। জানি না হঠাৎ কি কারণে চলে যেতে চাচ্ছ, কিন্তু তোমার নানা তোমাকে আমার কাছে আমানত হিসেবে পাঠিয়েছে। তাছাড়া তোমার নানার কাছে আমি কি জবাব দেব? আমি নানাকে বুঝিয়ে বলবো। বেশি কথা বলো না। হঠাৎ পুতুল রুম থেকে বেরিয়ে ওর বাবাকে বলতে লাগলো, বাবা, তুমি কলেজে যাও, দেখি ও কি করে যায়। খুব সাহস বেড়েছে। কি হলো, তুমি খাচ্ছ না কেন? যাও, ওকে আমি দেখছি। পুতুলকে দেখেই আমি ভয় পেয়ে গিয়েছি। ও চোখ দুটো লাল হয়ে ফুলে গেছে, মুখ অসম্ভব লাল। আমি আমার রুমে চলে আসলাম। পুতুল হঠাৎ আমার রুমে আসলো, তারপর দরজা আটকে দিল। কি করছেন কি? দরজা আটকিয়েছেন কেন? আর কিছু বলতে দিল না।
ওর ঠোঁট দিয়ে আমার ঠোঁট জোড়া আটকে দিল। পুতুল এমন কিছু করবে আমি ভাবতেও পারিনি। না চাইতেও আমার হাত দুটো ওকে আঁকড়ে ধরলো। বেশ কিছুক্ষণ পর ছাড়লো। তারপর আমাকে খাটের উপর ধাক্কা মেরে বুকের উপর উঠে মার শুরু করলো। কুত্তা, কিছু বলছি না বলে বেশি বার বেড়ে গেছিস। কয়ে যাবি? হ্যাঁ, আমাকে রেখে কয়ে যাবি? তোর ঠ্যাং আমি ভেঙে ফেলবো। আহা, করছো কি? ব্যথা পাচ্ছে তো, লাগছে তো। লাগুক, বেশি করে লাগুক। আমার সাথে অভিমান করে চলে যেতে চাচ্ছিস? থাপ্পড় দিয়েছে বলে অভিমান করেছিস? তোকে মেরে তোর থেকে বেশি কষ্ট পেয়েছি আমি। তোকে খুন করে ফেলবো। তোকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। এবার তো থামুন, যাব না বলছি। আমাকে আরো কিছুক্ষণ মেরে ক্লান্ত হয়ে বুকের উপর শুয়ে পড়লো। তারপর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলো। তুই বুঝিস না আমি তোকে ভালোবাসি? কেন তোর এত কেয়ার করি? কেন তোকে মারি? বুঝি বলেই তো চলে যাচ্ছি। কথা বলতে পুতুল বুকের উপর থেকে মুখ উঠিয়ে আমার চোখের দিকে তাকালো। দেখুন, কেন আমার মতো একটা এতিম ছেলের সাথে নিজের জীবন জড়াতে চাচ্ছেন? পুতুল ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল আমার গালে। আর যদি নিজেকে এতিম বলেছিস তখন দেখিস কি করি তোকে। যতই যা বলুন, এটা বাস্তব যে আমি এতিম। আমার কোনো স্থায়ী ঠিকানা নেই। আপনি আমার থেকে অনেক ভালো ছেলে পাবেন। আপনার বাবা আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন। আমার মতো চালচুলোহীন ছন্নছাড়া ছেলের জন্য কেন আপনার বাবার স্বপ্নটা নষ্ট করবেন? আমি এত কিছু বুঝি না, তোকে ভালোবাসি ব্যাস। আমার বুকের ভিতর মুখ ঘষতে ঘষতে বলল, তোর বুকই আমার স্থান ঠিকানা। কেন তো ভালোবাসেন? নাকি দয়া দেখাচ্ছেন? আমি এত কিছু বুঝি না, শুধু জানি তোকে ছাড়া বাঁচবো না। হয়েছে, এবার বুক থেকে নামেন। আপনার বাবা কি না কি মনে করবে? বাবাকে কলেজে পাঠিয়ে দিয়েছি। ও আচ্ছা, এবার আপনি আপনার রুমে যান। না, আপনার বুকে ঘুমাবো। কাল সারা রাত একটুও ঘুমাতে পারিনি। কিছুক্ষণ নীরবতা চলল দুজনের ভিতরে। তারপর পুতুল আবার বলল, আমাকে ভালোবাসেন তো? দেখো, শুধু শুধু আমার তো আর কিছু বলতে না দিয়ে আমার ঠোঁটে ওর আঙ্গুল দিয়ে চুপ করে দিল। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আমি এত কিছু শুনতে চাইনি। ভালোবাসেন কি না? বাসি, অনেক আগে। তাহলে আমাকে ঘুমাতে দিন। দেখো, বাস্তবতা বলে একটা কথা আছে। বাস্তবতার কাছে ভালোবাসা হার মানে। তোমার বাবা কি মানবে কখনোই সম্পর্ক? কখনোই না। এটুকু বোঝার চেষ্টা করো। আমার ছায়া থাকতে পারবেন? আমায় ছাড়া থাকতে পারবেন? আসলেই পুতুলকে ছাড়া আমি কি থাকতে পারবো? চুপ করে থাকলাম আমি। জানতাম পারবেন না। বাবাকে আমি ম্যানেজ করে নিব। দেখো, অনেক কষ্ট হয়ে বড় হয়েছি। তোমাকে হারানোর কষ্টটা সইতে পারবো না। আমার ভালোবাসা দিয়ে আপনার সব কষ্ট দূর করে দেব। এখন কোনো কথা বলবেন না, চুপচাপ এভাবে থাকুন। হয়েছে, এবার উঠো, অনেক ক্ষুধা লেগেছে। পুতুল আমার বুক থেকে উঠতে উঠতে বলল। আমি নাস্তা রেডি করছি, আপনি ফ্রেশ হয়ে আসেন। পুতুল নাস্তা রেডি করতে চলে গেল। কিছুক্ষণ পর দুজনে একসাথে নাস্তা করলাম। আমাকে আর কলেজে যেতে দিল না পুতুল। দিনটা ঘুরে ফিরে কাটিয়ে দিলাম দুজনে। পরের দিন আমরা দুজনে এক রিক্সায় কলেজে গেলাম। জনি আর আনিশাকে একসাথে দেখা যাচ্ছে কলেজে। পুতুলও আমার হাত ধরে হাঁটছে। যে তারিনকে আসতে দেখলো পুতুল, তখনই আমার হাতটা আর ভালো করে আঁকড়ে ধরলো। তাই হা হয়ে শুয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। জানতাম পারবেন না, বাবাকে আমি ম্যানেজ করে নিব। দেখো, অনেক কষ্ট হয়ে বড় হয়েছি। তোমাকে হারানোর কষ্টটা সইতে পারবো না। আমার ভালোবাসা দিয়ে আপনার সব কষ্ট দূর করে দেব। এখন কোনো কথা বলবেন না, চুপচাপ এইভাবে থাকুন। হয়েছে, এবার উঠো, অনেক ক্ষুধা লেগেছে। পুতুল আমার বুক থেকে উঠতে উঠতে বলল। আমি নাস্তা রেডি করছি, আপনি ফ্রেশ হয়ে আসেন। পুতুল নাস্তা রেডি করতে চলে গেল। কিছুক্ষণ পর দুজনে একসাথে নাস্তা করলাম। আমাকে আর কলেজে যেতে দিল না পুতুল। দিনটা ঘুরে ফিরে কাটিয়ে দিলাম দুজনে। পরের দিন আমরা দুজনে এক রিক্সায় কলেজে গেলাম। জনি আর আনিশাকে একসাথে দেখা যাচ্ছে কলেজে। পুতুলও আমার হাত ধরে হাঁটছে। যে তারিনকে আসতে দেখলো পুতুল, তখনই আমার হাতটা আর ভালো করে আঁকড়ে ধরলো। তাইন হা হয়ে শুয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। তাইনের কাছে গিয়ে বললাম, কেমন আছো? তখন তাইনে হুশ আসলো। আমার দিকে তাকিয়ে বলল। আমি কিছু বলার আগেই পুতুল আমাকে একটু ভালো করে আঁকড়ে ধরে বলল, কতটা কাছের হলে এইভাবে আঁকড়ে ধরতে পারে তুমি জানো না? তাইন আমার দিকে তাকিয়ে বলল, ও কি বলছে এসব সোহেল? উনি কি বলবে? আমরা একে অপরকে ভালোবাসি, তাই তো এভাবে হাঁটছি। সোহেল, ও কি সত্যি বলছে? পুতুল আমার চোখের দিকে তাকালো। আমি পুতুলের চোখের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ, ও ঠিক আছে। পুতুলের ঠোঁটের কোণে মৃদু হাসি দেখতে পেলাম। তাই কিছুটা আহত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, চলো আজ আমরা একসাথে কফি খাবো। তাইন চলে গেল। এবার গেলাম জনির কাছে। কি প্রেম রে! আইসা জনি কাঁধে মাথা দিয়ে বসে আছে। কিরে বেটা, আইসাকে পেয়ে আমাকে ভুলে গেলি? কি যে বলিস না, তোকে কি ভুলে যায়? বসো এখানে। ওমা পুতুল যে, আজ দুজন একসাথে? ব্যাপার কি সোহেল? কাজ কি হয়ে গেছে? পুতুল কিছুটা লজ্জা পেয়ে মাথা উঁচু করে আমার হাত শক্ত করে চেপে ধরলো। কি যে বলিস না,
তা আনিশা, খবর কি? তোমাদের প্রেম কেমন চলছে? চলবে কি, এতদিন পর কাছে পেলাম। কই একটু বেশি ভালোবাসবা তা না, আমাকে সময় দিচ্ছ না। এই ব্যাপার, তা গলায় ঝুলে নিলেই তো পারো। সেটাই তো যাচ্ছি, আর অল্প কিছুদিন, তারপর গলায় ঝুলিয়ে নেব। পিছন থেকে হঠাৎ নুপুর বলে উঠলো, বাহ, বেশ ভালোই তো। দুই বন্ধু দুজনকে পেয়ে আমাকে ভুলেই গেলে। আরে পাগলি, কাছে আয়, তোকেও একটা ধরিয়ে দেব। আমার ওসব দরকার নেই, এভাবে আছি, বেশ আছি। চলো আজ একসাথে কফি খাওয়া যাক। খারাপ না, চলো। সবাই মিলে ক্যান্টিনে চলে গেলাম। কফি বিল অবশ্য আনিশা দিয়েছে। বেশ কিছুদিন হলো গ্রামে যাওয়া হয় না। নানাকে দেখার জন্য মনটা আনচান করছে। তাই ভাবলাম কিছুদিন নানার কাছ থেকে ঘুরে আসি। কলেজের প্রিন্সিপাল যেহেতু আঙ্কেল, তাই ছুটিটা ওনার কাছ থেকে নিতে হবে। তাই ভাবলাম রাতে খাওয়ার সময় বলে দেখি। রাতে আমরা তিনজন খেতে বসলাম। আঙ্কেল, নানার কাছে অনেকদিন যাওয়া হয় না, একটু দেখে আসতে চেয়েছিলাম। যাবে, সমস্যা কি? না মানে আঙ্কেল, কলেজ থেকে ছুটি লাগতো। সে তোমার চিন্তা করতে হবে না, কাল একটা ছুটির অ্যাপ্লিকেশন জমা দিও। তা কবে যেতে চাও? পরশুদিন। ঠিক আছে। আমি খেয়ে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর পুতুল আসলো আমার রুমে। ওই আপনি কোথায় যাবেন? নানার বাসায়। আমাকে ফাঁকি দেওয়ার ধান্দা না? দূর, কি যে বলো না, তোমাকে ফাঁকি দিব কেন? না, আপনি গেলে আর আসবেন না, আমি যেতে দিব না। আরে পাগলি, যাবো আর আসবো। এবার কেঁদে দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, আমি থাকতে পারবো না আপনাকে ছাড়া, আমিও যাব আপনার সাথে। দেখো পাগলামি করো না, দুদিনের জন্য যাবো আর আসবো। তাছাড়া গ্রামের বাড়িতে থাকতে পারবো না, একটু বুঝো। না, আমি কিচ্ছু বুঝতে চাই না, আমি আপনার সাথে যাব। আচ্ছা যেও, আগে তোমার বাবার থেকে অনুমতি নেওয়া আগে। নেব। বাবা আমাকে না বলবে না। পুতুলের কপালে একটা চুমু দিয়ে বললাম, এবার রুমে যাও, গিয়ে ঘুমাও। আর একটু থাকি না? না, আর থাকা লাগবে না, যাও, তোমার বাবা অন্য কিছু ভাববে। পুতুলকে পাঠিয়ে দিয়ে আমি রুমে ঘুমিয়ে পড়লাম। সকালে আমি আর পুতুল কলেজ চলে গেলাম। সাথে আনা অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে আসলাম। আমি পুতুল জনি বসে আছি, তখনই জনি বলল, কিরে, ওটা কিসের কাগজ জমা দিয়ে আসলি? ছুটি অ্যাপ্লিকেশন, 1 সপ্তাহের জন্য গ্রামে যাচ্ছি, তুইও চল। না রে, আমি ছুটি নেইনি। আরে বেটা চল, ওটা পুতুল ম্যানেজ করবে। আচ্ছা ঠিক আছে, কবে যাবি? কাল। আয়েশা আসলো আমাদের কথার মাঝে। আয়েশা জনির পাশে বসতে বসতে বলল, হ্যালো গাইস, সবাই কেমন আছো? ভালো। কি রে পুতুল, তোকে খুশি খুশি লাগছে? ব্যাপার কি? কাল ওনার সাথে ওনার গ্রামের বাড়িতে যাচ্ছি। তাই নাকি? সাথে জনিও যাচ্ছে। আয়েশা আবার জনির দিকে ভুরু কুঁচকে তাকালো। এভাবে তাকাচ্ছ কেন? তুমি ওদের সাথে যাচ্ছ? অনেকদিন কোথাও যাওয়া হয় না তো। আমাকে একবারও বলছো তুমি? আরে তুমি রেগে যাচ্ছ কেন? এই মাত্র সোহেল যাওয়ার জন্য বলল, আর আমি এই মাত্র যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমিও যাব, তোমাকে না দেখে থাকতে পারবো না। কি সোহেল, আমাকে নিবে না? অবশ্যই নিবে। শুনছো, সোহেল নেবে, আমিও যাব। কি পাগলামো করছো? আমি 2 দিন থেকে চলে আসব। না, আমি যাব। তুমি বুঝার চেষ্টা করো, তুমি এখনো গ্রামের বাড়ি যাওনি, তাছাড়া থাকতে পারবে না ওখানে। আমি পারবো, তুমি পারলে আমিও পারবো। তুমি এসির ভিতর থেকে বড় হয়েছো, এসব জায়গায় থাকার তোমার কোনো অভ্যাস নেই, সো যাওয়া লাগবে না। আয়েশা জনিকে এক কোণে নিয়ে গেল। কিছুক্ষণ পর তারা দুজন আসলো। জনিকে দেখে আমি হেসে দিলাম, সাথে পুতুলও। কিরে, তুই হাসছিস কেন? তোর ঠোঁটে আনিচার লিপস্টিক কিভাবে আসলো? আয়েশা তড়িঘড়ি করে জনের ঠোঁটে লিপস্টিক মুছে দিল। জনি একটু রাগী কণ্ঠে আনিচাকে বলল, তুমিও না, কি যে করো। কি করব? তুমি তো আমাকে নিতে চাচ্ছ না। তাহলে আনিশা যাচ্ছে? না। আয়েশা জনের দিকে তাকালো। এবার কিন্তু ওদের সামনে আরেকটা দিব। তুমি বুঝার চেষ্টা করো, ওখানে গেলে তোমার সমস্যা হবে। আয়েশা একটু কাদার ভাব করে বলল, আমি যাব, আমার সমস্যা হলে তুমি তা আসোই। প্লিজ প্লিজ না করো না। আচ্ছা ঠিক আছে, কান্না করতে হবে না। আয়েশা খুশিতে জনের গালে চুমু দিয়ে বলল, আমার দুষ্টু মিষ্টি জানটা। ওদের সব কাণ্ড দেখে আমি আর পুতুল হেসে দিলাম। দিলে তো আবার লিপস্টিক লাগিয়ে। সমস্যা কি? আমার জিনিস, আমি লিপস্টিক লাগাবো, আমিই মুছবো। এই শোনো, আমার গাড়িতে করে যাব কিন্তু। না, অত দূরের পথ তোমার ড্রাইভ করার দরকার নাই। এত বছর গাড়ি চালাচ্ছি, কিচ্ছু হয়নি, এখনো কিছুই হবে না। আচ্ছা ঠিক আছে। যাবে কবে? কাল সকালে রওনা দেব, তাহলে দিন থাকতে সেখানে পৌঁছাতে পারবো। তাহলে তো আজই যাওয়ার প্রস্তুতি নিতে হয়। আচ্ছা
জনি চলো, কিছু কেনাকাটা করতে যাবে। তুমি পরে কিনে নিও। তোমার এগুলো তো কেনা লাগবে। আমার কিছু লাগবে না। বেশি বোঝো না তো, চলো। তোরাও চল। না, তোমরা যাও। আচ্ছা চলি তাহলে আমরা। আনিসা চলে গেল। পুতুলের দিকে তাকে দেখি ওর মুখে কিছুটা মন খারাপের আভা ফুটে উঠেছে। চলো কোথায়? চলো তো। পুতুলকে নিয়ে একটা শপিং মলে চলে আসলাম। এখানে আসলেন কেন? চলো তো। ওকে নিয়ে একটা শাড়ির দোকানে ঢুকলাম। দেখো তো এই শাড়িটা কেমন লাগে। শাড়ি দিয়ে কি করবেন? তোমার পছন্দ হয়েছে কিনা বলো। আপনার পছন্দ হয়েছে? হুম। তাহলে আমারও পছন্দ। শাড়িটা নিয়ে বাসা থেকে রওনা দিলাম। রিক্সায় দুজন বসে আছি, তখন পুতুল বলল, হঠাৎ শাড়ি নিলেন কেন? কাল এটা পরে যাবে, তোমাকে গ্রামের বধূ সাজে সেখানে নিয়ে যাব, নানা যাতে একবার দেখলে তোমাকে পছন্দ হয়ে যায়। পুতুল কিছুটা লজ্জা পেয়ে বলল, ধ্যাত, কি যে বলেন না, আমার বুঝি লজ্জা লাগে না? কেন, বিয়ের কথা শুনে লজ্জা লাগে কেন? বিয়ে করার ইচ্ছে নেই নাকি? পুতুল আমার চোখের দিকে তাকিয়ে বলল, এই জনমে আর ছাড়ছি না আপনাকে। রাতে খেতে বসলাম, তখন আঙ্কেল বলল, সোহেল, পুতুল তো তোমার সাথে যেতে চায়, তোমার কি কোনো সমস্যা আছে? কি যে বলেন আঙ্কেল, আমার আর কি সমস্যা থাকবে? আসলে কাজের জন্য ওকে নিয়ে কোথাও বের হতে পারি না তো, তাই তোমার সাথে একটু ঘুরে আসো। জি আঙ্কেল, আমার কোনো সমস্যা নেই। তা কাল কখন রওনা দেবে? সকালে রওনা দিতে চেয়েছি। আচ্ছা, তাহলে কাল দুটো টিকিট কিনে রাখবো। তার দরকার নেই, এক ফ্রেন্ডের গাড়ি নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। সকালে নাস্তা খেয়ে সব গোছগাছ করলাম। পুতুল রেডি হয়ে আসলো আমার রুমে। ওকে দেখে চোখ ফেরানো দায়। আমার দেওয়া শাড়ি পরেছে, ওর ফর্সা দেহে কালো শাড়িটা মানিয়েছে বেশ। অমন করে কি দেখেন? এত সুন্দর কেন তুমি? ধ্যাত, কি যে বলেন না, জামা কাপড় গুছিয়েছেন। কিছু জামা কাপড় বাকি আছে। দেন, ওগুলো আমার ব্যাগে নেই। আচ্ছা নাও। ততক্ষণ আমি জনিকে কল দিয়ে দেখি ওরা কত দূর। জনিকে কল দিলাম। হ্যাঁ জনি, কত দূর তোরা? এই তো আমরা চলে এসেছি। তোরা রেডি হয়ে বাসা থেকে বের হও। তোদের বাসার সামনে থেকে তোদেরকে পিক করব। আচ্ছা তাড়াতাড়ি আয়। আমরা রেডি হয়ে আঙ্কেলের কাছে বিদায় নিলাম। আমার নানাকে আমার সালাম জানিও, আর সাবধানে যাবে। পুতুল, তুই সেখানে পৌঁছে আমাকে কল দিবি। জি বাবা। বাসার সামনে থেকে আয়েশা আমাদের পিক করলো। আমি জনি আর আনিশার দিকে তাকিয়ে বললাম, তোদের তো সেই লাগছে রে, একদম নববিবাহিত লাগছে। আয়েশা আমাদের দিকে 2 প্যাকেট বাড়িয়ে দিয়ে বলল, তোমাদের জন্য। খুলে দেখি প্যাচি করা পাঞ্জাবি আর শাড়ি। আয়েশা আর জনি বসলো সামনাসামনি, আমি আর পুতুল পিছনে। গাড়ি চলছে, পুতুল আমার কাঁধে মাথা দিয়ে হাত আঁকড়ে ধরেছে। শো শো করে গাড়ি চলছে। গাড়ি চালানোর বেশ এক্সপিরিয়েন্স আসে দেখি আনিশার। আমি ডিরেকশন বলে দিয়েছি, সেও যে গাড়ি চালাচ্ছে। গাড়ির কাজ নামিয়ে দিতেই বাতাসে পুতুলের চুলগুলো দোলা খেতে লাগলো। সে এক অপূর্ব সৌন্দর্য যেন ছড়িয়ে পড়লো। আমুক ঢেকে পড়ছে পুতুলের চুলে। আমি তার চুলগুলো সুবাস নিতে থাকলাম। বেশিক্ষণ নিতে পারলাম না, এমন সুন্দর মুহূর্ত ধূলিসাৎ করে দিল জনি। কিরে বেটা, কি করছিস? আমি তাড়াতাড়ি মুখ থেকে পুতুলের চুলগুলো সরিয়ে নিলাম। কি করবো আর, বসে আছি, দেখিস না? তাই নাকি? আমি তো অন্য কিছু দেখলাম। তোরটা তুই নিয়ে থাক, পিছনে নজর দিস কেন? আচ্ছা, আর দেব না। পুতুল কিছুটা বুঝতে পেরে মুসকে মুসকে হাসছে। আইসে গাড়ি ড্রাইভ করাতে ব্যস্ত। দুপুরে খাওয়ার জন্য গাড়ি একটা রেস্তোরাঁর সামনে দাঁড় করালো। বেশ বড় একটা রেস্তোরাঁ। ভিতরে ঢুকলাম। খাবার অর্ডার করতে গিয়ে শুনি শুধু মাংস আর বিরিয়ানি আছে। এ দিয়েই চলবে। খারাপ না, কি বলো তোমরা? খাবার অর্ডার দেওয়া হলো। আয়েশার প্লেটে খাবার নিয়ে জনি মুখের সামনে ধরলো। হা করো। তুমি খেয়েও আগে। হা করো তো। আমি আর পুতুল হাওয়ে তাকিয়ে আছি। সবার সামনে এভাবে খাওয়াচ্ছে। ওদের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আয়েশা বলল, কি দেখো এভাবে? এখানে এভাবে খাওয়াচ্ছ? ভালোবাসা থাকলে সবখানেই খাওয়ানো যায়। পুতুল এবার আমার চোখের দিকে তাকালো। ও চোখের ভাষা কিছুটা হলো বুঝতে পারি, তাই প্লেটে খাবার নিয়ে ওর মুখের সামনে ধরলাম। পুতুল আমার চোখের দিকে তাকিয়ে খেতে লাগলো। ওর মুখে তৃপ্তি হাসি লেগে আছে। পুতুল এবার খাওয়া থামিয়ে দিল। কি হলো আবার? পুতুল আমার থেকে 1 প্লেট নিয়ে বলল, হা করুন। আমি একটু হেসে বললাম, পাগলি একটা, দাও। খাওয়া শেষে সুন্দর করে পুতুল তার হাতটা দিয়ে আমার মুখ মুছিয়ে দিল। গাড়িতে গিয়ে বসলাম আবার। চলতে লাগলো গাড়ি। আমাদের গ্রামের কাছাকাছি প্রায় চলে এসেছি। বিকালও হয়ে আসছে, হালকা শীত পড়েছে। হালকা শীত পড়তে লাগলো। পাশে তাকিয়ে দেখি পুতুল শীতে কিছুটা জড়সড় হয়ে আছে, তাই ব্যাগ থেকে চাদরটা বের করে ওর গায়ে জড়িয়ে দিলাম। পুতুল আমার দিকে তাকিয়ে বলল, আমাকে একা চাদর দিয়ে দূরে রাখতে চান, তাই না? দূর পাগলি, কি বলো এসব? তোমার শীত লাগছে তাই তো দিলাম। আপনার বুঝি শীত লাগে না? এই শীতে আমার কিছু হবে না।
এত বেশি বুঝতে হবে না, চাদরের ভেতরে আসুন। থাক, লাগবে না, নিজে গায়ে ভালো করে জড়িয়ে নাও। পুতুল কিছুটা অভিমান করে তার গা থেকে চাদর খুলে আমার সামনে রেখে দিল। বুঝি তো আমার গায়ের সাথে বাঁচলে সমস্যা হবে, আমি তো ভালো না, দরকার নেই চাদর। আমি চাদরটা নিয়ে পুতুলকে আরো কাছে টেনে নিলাম, চাদর ভিতরে ঢুকে পড়লাম। পুতুল আটোসাটো করে আমাকে জড়িয়ে ধরলো পরম যত্নে। কিছুক্ষণ পর আনিসা গাড়ি থামালো। তাকিয়ে দেখি আনিসা জনিকে জ্যাকেট গায়ে দিয়ে দিচ্ছে। আনিসা আমার দিকে তাকিয়ে জনিকে বলল, গাড়ি ড্রাইভ না করলে পুতুলের মতো তোমার জ্যাকেটের ভিতর ঢুকে যেতাম। আসো। পাগল, গাড়ি ড্রাইভ করবে কে তাহলে? আচ্ছা, কাছে আসো তো। কেন? আসো তো। আনিসা জনির ঠোঁটে একটা চুমু খেয়ে বলল, এই কারণে রেখেছি। তুমি কি যে করো, পিছনে ওরা আছে দেখো না? ওরা দেখেনি। পাগলি একটা, সবসময় দুষ্টামি করা লাগে। বেশি কথা বললে ঠোঁটে কিস দিয়ে ধরে রাখবো। পাগলি, গাড়ি চালাও, শুধু আজেবাজে চিন্তা। গায়ে চলতে লাগলো। সন্তার আগে আগে গিয়ে বাসায় পৌঁছালাম। পুতুল, পুতুল, আমরা এসে গেছি। আমরা আমার নানা বাড়ি এসে গেছি। পুতুল আমাকে ছেড়ে দিয়ে উঠলো। ঘুমে ঢুলছে, ঘুমিয়ে গিয়েছিল মেয়েটা। এদিকে আসো। পুতুলের চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিলাম। গাড়ি থেকে নামতেই দেখি নানা আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। কয়েকদিন পর নানাকে দেখে আবেগ ধরে রাখতে পারলাম না, তাই নানাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। পুতুল বুঝে গেল এটা আমার নানা হয়, তাই সোজা গিয়ে নানা পা ছুঁয়ে সালাম করলো। থাক নানু ভাই, বেঁচে থাকো। নানা আমার দিকে তাকিয়ে বলল, কে রে ও? রফিক আঙ্কেলের মেয়ে। রফিকের মেয়ে? কত ছোট দেখেছিলাম, আজ কত বড় হয়ে গেছে। বেঁচে থাকো নানু ভাই, অনেক বড় হও। নানা, এরা হলো আমার ফ্রেন্ড জনি আর আনিশা। আনিশাও নানার পা ছুঁয়ে সালাম করলো। আয় আয়, ভিতরে আয়। ওদের আর কতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখবি? নানার পুরোনো আমলের এক বিশাল বাড়ি। নানার সাথে আমার এক মামা থাকে, তবে সে আপন মামা হয় না, দূর সম্পর্কের মামা হয়। উনি নানা সব দেখাশোনা করে। ভিতরে গিয়ে বসলাম। নানা রহিমা রহিমা বলে ডাক দিল। রহিমা হলো মামার বউ, মানে আমার মামি। আপন মামি না হলেও ছেলের মতো আদর করে আমাকে। কি হয়েছে বাবা? আরে তোমরা চলে এসেছো? কেমন আছো মামি? মামি কিছু অভিমান করে বলল, তুই কথা বলবি না আমার সাথে? তুই সেখানে গিয়ে আমাকে একবারও ফোন দিয়েছিস? সরি মামি। মামা কোথায়? বাজারে গেছে। রুমা কোথায়? ওই যে। রুমা হচ্ছে মামির মেয়ে। রুমা আমার 3 বছরের ছোট। রুমা আমাকে দেখে ভাইয়া বলে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। কিরে, কেমন আছিস? তুমি আসবে শুনে কখন থেকে অপেক্ষা করে বসে আছি। তা তা আছিস ভালো? হ্যাঁ। রহিমা, ওদের রুম দেখিয়ে দাও, ওরা ফ্রেশ হয়ে আসুক। আসো। আমাদের 2টো রুম দেখিয়ে দেওয়া হলো। আনিসার পুতুলকে দেওয়া হলো এক রুমে, আর আমার জন্য আর জনের জন্য এক রুম। জনি আনিসার কাছে চলে গেল। পুতুলও মনে করেছিলাম তাদের সাথে যাবে, কিন্তু পুতুল আমার রুমে আসলো। ওকে দেখে মনে হচ্ছে কোনো কারণে রেগে আছে। কি হয়েছে? মুখটা এমন করে রেখেছো কেন? ওই মেয়েটা আপনাকে জড়িয়ে ধরলো কেন? তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে? ও আপনাকে জড়িয়ে ধরবে কেন? পাগলি, ওরা তো আমার মামাতো বোন। আমি ওকে আমার নিজের বোনের মতো দেখি। বোন হয় বলে এভাবে জড়িয়ে ধরতে হয়? রাগে গা জ্বলে যাচ্ছে আমার। পাগলি, এতেও রাগা লাগে? একটা কথা শুনে রাখেন, আমি ছাড়া কেউ যেন আপনাকে জড়িয়ে না ধরে, শুধু আমি ধরবো। বুঝলাম। এবার আনিশা রুমে যাও। না, আপনার সাথে থাকবো। পাগলি, আমার সাথে বিয়ের পরে থেকো। এখন লক্ষ্মীমের মতো ওই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, জামা কাপড় বদলাও। না। এদিকে আসো। পুতুলের কপালে একটা চুমু দিলাম। এবার ভালো মেয়ের মতো যাও। পুতুল চলে গেল। অন্যদিকে আনিশা বারবার জনিকে শাসিয়ে দিচ্ছে। তোমাকে ওই মেয়ের আশেপাশে যেন না দেখি। ও তো আমার ছোট বোনের মতো। আমি এত কিছু বুঝি না, তুমিও ওর ধারে কাছে যাবা না, ব্যাস। আমার সাথে সাথে থাকবে, বুঝতে পেরেছো? বুঝলাম। ব্যাগ দাও, রুমে যাই। ব্যাগ আমার কাছে থাকো, যা লাগে আমার কাছ থেকে নিয়ে যাবে। এখন এই ট্রাউজারটা নিয়ে যাও, ফ্রেশ হয়ে এখানে চলে আসবে। আমিও ফ্রেশ হচ্ছি। ঠিক আছে। ফ্রেশ হয়ে বের হলাম। কিছুক্ষণ পর নাস্তা করার জন্য ডাক দিল। হরেক রকমের পিঠা বানিয়েছে। নাস্তা ছেড়ে নানার সাথে বসে গেলাম গল্পে। কয়েকদিন পর আমাকে পেয়েছে, তাই নানার গল্প যেন শেষ হচ্ছে না। নানার গল্প কথা মনোযোগ দিয়ে জনি আর আনিশার পুতুল শুনছে। পুতুল আর আমি একদিকে, জনি আর আনিশা একদিকে। ওদের দেখে হাসি পাচ্ছে আমার। আনিশা যেন জনির ভিতরে ঢুকে যেতে যাচ্ছে, হয়তো অতিরিক্ত ভালোবাসার কারণে এটা। গল্প শেষে খাওয়া ডাক পড়লো, সবাই খেতে গেলাম। মামা বসলেন। খেতে বসে মামার সাথে কুশল বিনিময় করলাম। খাওয়া শেষে রুমে চলে আসলাম। সমস্যা হচ্ছে আনিশাকে নিয়ে। এরকম গ্রামে কখনো থাকেনি সে। পুতুল আমার সাথে গল্প করার জন্য রুমে চলে আসলো। তো কেমন লাগলো সবাইকে? ভালো, আপনি পাশে থাকলে সবই ভালো লাগে। তাই হুম। থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো?
বললাম না আপনি পাশে থাকলে এইসব সমস্যা আমার কিছুই না। ভালো। অন্যদিকে আনিশা গল্প করছে। এখানে থাকতে তোমার কোনো সমস্যা হচ্ছে নাকি? একটু হচ্ছে, ও আমি ম্যানেজ করে নেব। তাহলে সমস্যা একটু হচ্ছে। তুমি কাছে থাকলে সমস্যা কিছুটা কমতো। দূর পাগলি, সবসময় শুধু দুষ্টুমির কথাবার্তা। সত্যি, রাতে তুমি আর আমি একসাথে থাকলে ভালো হতো। বিয়ের পরে একসাথে থেকো। এখান থেকে গিয়ে বাবাকে বলে বিয়ের বন্দোবস্ত করতে হবে। একা একা আর থাকতে পারছি না। আমার মতো লো ক্লাসের ছেলের সাথে তোমার বাবা বিয়ে দিবে? আয়েশা কিছুটা রেগে বলল। দেখো, আমাকে রাগাবে না। তুমি কিসের লো ক্লাস? তুমি মোটেও লো ক্লাসের ছেলে না। এই কথা এক সময় তুমিই বললেছিলে আমায়। মুহূর্তে আনিশা মুখটা কালো হয়ে গেল। আগে কি বলেছি সেটা এখনো মনে রেখেছো? আসলে আমি তো খারাপ মেয়ে, তাই কখন কি বলি ঠিক থাকে না। নিচের দিকে তাকিয়ে বলল। আমার দিকে তাকাও তো। আহা পাগলি একটা, আমি তো দুষ্টুমি করে বলছি, এর জন্য কাদা লাগে? পাগলি একটা। চোখের পানি মুছে দিয়ে ওর মাথা বুকের সাথে চেপে ধরলাম। ওসব কথা আর বলবে না, আমার কষ্ট হয়। আচ্ছা আর বলবো না, যাও এবার ঘুমিয়ে যাও। এখান থেকে গিয়ে বাবাকে বলে বিয়ের বন্দোবস্ত করতে হবে। একা একা আর থাকতে পারছি না। আমার মতো লো ক্লাসের ছেলের সাথে আমার বাবা বিয়ে দেবে? আয়েশা কিছুটা রেগে বলল। দেখো, আমাকে রাগাবে না। তুমি কিসের লো ক্লাস? তুমি মোটেও লো ক্লাসের ছেলে না। আমার মতো লো ক্লাসের ছেলের সাথে তোমার বাবা বিয়ে দিবে? মুহূর্তে আনিশা মুখটা কালো হয়ে গেল। আগে কি বলেছি সেটা এখনো মনে রেখেছো? আসলে আমি তো খারাপ মেয়ে, তাই কখন কি বলি ঠিক থাকে না। নিচের দিকে তাকিয়ে বলল। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও তো। আহা পাগলি একটা, আমি তো দুষ্টামি করে বলছিলাম, এর জন্য কাদা লাগে? পাগলি একটা। চোখের পানি মুছে দিয়ে ওর মাথা বুকের সাথে চেপে ধরলাম। ওসব কথা আর বলবে না, আমার কষ্ট হয়। আচ্ছা আর বলবো না, ওকে কপালে একটা চুমু দিয়ে বললাম। যাও এবার ঘুমাতে যাও। আয়েশার কপালে জনি একটা চুমু দিয়ে বলল। সকালে আমি পুতুলের কাছে গেলাম। মেয়েটা কি সুন্দর করে ঘুমাচ্ছে। ওর মাথায় হাত বোলাতে বোলাতে বললাম, পুতুল পুতুল, সকাল হয়েছে, ওঠো। পুতুল আমার হাতটা আঁকড়ে ধরে বলল, আর একটু ঘুমাই। না, ঘুমাতে হবে না আর। পুতুল আমাকে আরো কাছে টেনে আলতো করে জড়িয়ে ধরে বলল, আসেন, আপনিও ঘুমাবেন। আহা পাগলি, করছোটা কি? পাশে আনিছা আছে, দেখেছো? উঠো। জোর করে টেনে উঠালাম পুতুলকে। ঘুমে ঢুলছে পুতুল। কোনো রকমে বারান্দার দিকে গেলাম। কোনো রকম ধরে বারান্দার দিকে নিয়ে গেলাম। দেখেছো কত সুন্দর সকাল? হুম। পুতুলকে নিয়ে সকালটা দেখতে ব্যস্ত হয়ে পড়লাম। অন্যদিকে জনি ঘুম থেকে উঠেছে, আয়েশার কাছে চলে গেল। যদিও জনি জানে এত সকালে আয়েশা ওঠার অভ্যাস নেই, তারপরে একসাথে সকাল দেখার লোকটা সামলাতে পারলো না, তাই ওঠাতে চলে গেল। আয়েশার পাশে বসে আয়েশাকে ডাকতে লাগলো। এই উঠো তো, উঠো। জনি যে হাতটা দিয়ে টানতে যাবে, তখন আয়েশা জনিকে টান দিয়ে তার কাছে এনে জড়িয়ে ধরলো। এই কি করছো? কি? ছাড়ো আমায়, উঠো। কোনো কথা বলবে না, চুপচাপ এইভাবে থাকো। দুষ্টামি করো না, চলো কত সুন্দর সকাল আজ দেখবে। যেতে পারি এক শর্তে। কি শর্ত? আমাকে কোলে করে নিয়ে যেতে হবে। পাগল নাকি? সবাই কি বলবে? আমি এত কিছু জানি না, আমায় কোলে করে নিয়ে যাবে ব্যাস। পাগলামি করো না, চলো। আচ্ছা, কোলে নিতে হবে না, একটা কিস দাও। ধুত, দুষ্টামি করো না তো, ওরা এখন আবার চলে আসে। তোমার দেওয়া লাগবে না, আমারটা আমি নিতে পারি। খপ করে জনি ঠোঁটটা পরে নিল তার ঠোঁটে। কিছুক্ষণ পর ছেড়ে দিল, একটা মিষ্টি হাসি দিল। হয়েছে, এবার চলো। চলো। আমি পুতুল বারান্দায় বসে আছি। পুতুল আমার কাঁধে মাথা দিয়ে বসে বসে সোনালি সকালটা দেখতে লাগলো। ঠিক তখন জনি আর আনিশা আসলো বারান্দায়। আরে ইয়ার, ওরা তো এখানে। তোদের ঘুম ভাঙলো? ঘুম আর দিতে পারলাম কই, তার আগেই তো উঠিয়ে দিল। তোর ঘুম সারাদিনও হবে না বলছে তোরে। তোদের ঘুম ভাঙলো? কিছুক্ষণ বারান্দায় বসে ফ্রেশ হয়ে আসলাম আমরা। সকালে নাস্তা দেখে মন ভরে গিয়েছে। হরেক রকমের পিঠা, খেজুরের রস, ভাজা মুড়ি ইত্যাদি ইত্যাদি। ওদের নিয়ে বের হলাম আমাদের গ্রামটা দেখাতে। বেশ মজা কাটতে লাগলো দিনগুলো। কাল চলে যাব শহরে, ছুটি শেষ। রাতে খেতে বসে নানাকে বললাম, নানা কাল আমরা চলে যাব। সে কি, কালই চলে যাবি? অনেকদিন পর আসলি, আর কিছুদিন থেকে যেতি। পাশ থেকে মামি বলল, আমি বলি কি বাবা, সোহেলকে এখানে বিয়ে করিয়ে রেখে দিলেই তো হয়। তাও ঠিক, গ্রামের ছেলে গ্রামে থেকে যাবে। তাছাড়া আমি একা এসব সামলাতে পারছি না।
তুই তোর বউ নিয়ে গ্রামে থাকলে পাশাপাশি আমার সাথে আমাদের জমি দেখাশোনা করলি, কি বলিস তুই? পুতুল এই কথাটা শুনে খাওয়া থামিয়ে দিল, আমার চোখের দিকে তাকিয়ে আছে। তোর মামা কথাটা অবশ্য খারাপ বলেনি, একমাত্র নাতি তুই আমার। আমি চাই বিয়ে করে তুই আমার সাথেই থাক, কি বলিস? পুতুল আমার হাত চেপে ধরলো, চোখ দিয়ে বোঝাতে চাচ্ছে না বলতে। আমি ইশারায় ওকে সম্মতি জানালাম। কিরে, কিছু বলিস না কেন? আমি আর কি করব, তাই পড়াশোনা আগে শেষ করতে চাই, তারপর ভাববো। পড়াশোনা বিয়ের পরেও করতে পারবি। আচ্ছা, আমি ভেবে তোমায় বলছি। এই কথা শুনে পুতুলের গলা দিয়ে আর ভাত নামলো না। আমি রুমে ঢুকতেই পুতুল দৌড়ে এসে আমাকে ঝাঁপিয়ে পড়ে কেঁদে দিল। কি হয়েছে, কাঁদছো কেন? আপনি সত্যিই কি এখানে বিয়ে করবেন? দূর পাগলি, বিয়ে করবো মানে? আপনি আপনার মামাকে কি বললেন? আরে আমি বলেছি ভেবে পরে জানাবো, আমি তো বলিনি যে বিয়ে করব। একটা কথা শুনে রাখেন, আমি ছাড়া অন্য কাউকে বিয়ে করলে আমি আত্মহত্যা করব। পাগল হলে নাকি? কি আজে বাজে বকছো? আমি সত্যিই থাকতে পারবো না আপনাকে ছাড়া। আমি কি পারবো? আমি তো পারবো না। পাগলি একটা, কান্না বন্ধ করো আর ঘুমাতে যাও। না, আজ আপনার সাথে থাকবো, আপনার বুকে ঘুমাবো। হয়েছে, এতক্ষণ থেকে শোনা বুকে, এখন যাও। পুতলে একটু রেগে বলল। আমি একটু জড়িয়ে ধরলেই শুধু বলেন যাও যাও। বিয়ের পর যত ইচ্ছা হয় তত জড়িয়ে থেকো, এখন যাও। তাহলে একটু আদর দিয়ে দেন। আচ্ছা, মাথাটা উপরে তুলো। পুতুলের কপালে একটা চুমু দিয়ে ঘুমাতে পাঠিয়ে দিলাম। পরের দিন সকাল সকাল রওনা দিতে চেয়েছিলাম, কিন্তু পুতুল আর আনিশা জোড়াজুড়িতে বিকেলে রওনা দিতে হলো। নানা সহ সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা বের হয়ে গেলাম। গাড়ি চলছে ঢাকার উদ্দেশ্যে। আমার জীবনের সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত কাটালাম এখানে এসে। খুব সুন্দর সোহেলদের গ্রাম। পুতুল, তোর লাকি কপালে তুই বিয়ের পর এখান থেকে যেতে পারবি। ওদের কথায় পুতুল আমার দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসতে লাগলো। বেশ আনন্দ পাচ্ছি, বেশ আনন্দ করছি গাড়ির ভিতরে। আয়েশা আর জনি সামনে বসে আছে, দুষ্টুমি করছে। আয়েশা ড্রাইভ করছে আর আমাদের সাথে কথা বলছে। গাড়ি চলছে, রাত হয়ে গেল। রাত তখন 8টা বাজতে চললো। ঢাকা পৌঁছাতে রাত 3টা বেজে যেতে পারে। আয়েশা গাড়ি ড্রাইভ করছে। অন্ধকার থেকে হঠাৎ একটা গাড়ির পিছন থেকে আমাদের গাড়িকে ধাক্কা মারলো। আয়েশার ব্রেক ফেল হয়ে গাড়িটা কয়েকটা উল্টা খেয়ে একটা গাছের উপরে পড়লো। তারপর আর কিছু মনেই। যখন জ্ঞান ফেললো তখন নিজেকে একটা হাসপাতালে আবিষ্কার করলাম। চোখ মেলে দেখি পুতুল আমার হাত ধরে কাঁদছে। আমার চোখ মেলা দেখে আমাকে জড়িয়ে ধরলো। আমি ব্যথা আহ করে উঠলাম। পুতুল আমাকে ছেড়ে দিয়ে মুখটা আলতো করে ধরে বলল, ঠিক আছে তো, আমার কিছুই হবে না। আমার কথা বলতে কিরকম কষ্ট হচ্ছে, হাত পা নাড়াতে পারছি না। তারপরে বললাম, আমি ঠিক আছি। পুতুলের কপালে ব্যান্ডেজ করা। কিছুক্ষণ পর নানা সহ মামা সহ পুতুলের বাবা সবাই আসলো আমাকে দেখতে। হঠাৎ আনিসার জনের কথা মনে পড়তেই আমি জানতে চাইলাম ওরা কোথায়। পুতুল কিছুক্ষণ জিমেরে বসে থাকলো, তারপর বলল, জনির এখনো জ্ঞান ফিরেনি, ওর মাথায় গাড়ির কাঁচ ভেঙে ঢুকে গেছে, মারাত্মক অবস্থা। আর আনিসার? ওরও নানা জায়গায় ছিলে গেছে, কেটে গেছে, সিট বেল্ট বাঁধা থাকায় বেশি একটা ক্ষতি হয়নি। জনির জন্য কেঁদে বেহুশ হয়ে আছে। আসলে জনি সিট বেল্ট পরেনি, তাই ওর ক্ষতি বেশি হয়েছে। পুতুলের কাঁধে ভর দিয়ে ওর বেডে গেলাম। দেখে আনিসা পাগলের মতো আচরণ করছে, বারবার বলছে, আমার জনিকে ফিরিয়ে দাও, ওর কাছে যাব। আনিসার বাবা আনিসাকে ধরে রাখতে পারছে না, তাই নার্স আনিসাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখলো। জনির বাসায় খবর দেওয়া হয়নি, তাই কেউ আসেনি। আনিসার বাবা ডাক্তারের সাথে কথা বলছে। আমি পুতুলের কাঁধে ভর দিয়ে আনিসার বাবার কাছে গেলাম। আঙ্কেল, ডাক্তার কি বলেছে? ডাক্তার, ওই ছেলেটার অবস্থা কি? অবস্থা বড়ই করুণ, কাঁচ ঢুকে গেছে মাথার ভিতরে, তাই মাথার ভিতর রক্তক্ষরণ হয়েছে। ডাক্তার, যত টাকা লাগে আমি দেব আপনি ওই ছেলেকে ভালো করুন। ওই ছেলেটাকে ছাড়া আমার মেয়েকে বাঁচানো সম্ভব হবে না বোধহয়। চিন্তা করবেন না, 3 ঘন্টা পর ওর অপারেশন করব। তার আগে ওর জন্য ও নেগেটিভ রক্ত সংগ্রহ করুন, আমাদের এখানে রক্ত নেই। জি, আমি দেখছি। আপনারা আপনাদের অপারেশনের ব্যবস্থা করুন। তুমি অনিশার ফ্রেন্ড তাই না? আর পুতুল তোমাকে তো চিনি। জি, আমি ওদের ফ্রেন্ড। কি বলেছে ডাক্তার? কিছুক্ষণ পর জেনির অপারেশন হবে, ও নেগেটিভ রক্তের ব্যবস্থা করতে বলেছে। ও আমার রক্ত ও নেগেটিভ, আমি রক্ত দিব। আপনি অপারেশনের ব্যবস্থা করতে বলুন। আমার সাথে আসো। কিছুক্ষণ পর একটা নার্স এসে আমার থেকে 2 ব্যাগ রক্ত নিল। জনিকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে ডাক্তার। আমরা বাইরে বসে আছি। পুতুল আমাকে জড়িয়ে ধরে বসে আছে। আমি বারবার ভয়ে পুতুলের বাবার দিকে তাকাচ্ছি। ওই না কিছু বলে বসে। উনিও আমার চোখে 2-1 বার আমার দিকে তাকাচ্ছে। পুতুলের কোনো ভয় দেখছে না, আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। হঠাৎ চিৎকার আওয়াজ শুনতে পেলাম। আয়েশা চিৎকার দিচ্ছে। আমরা সবাই আনিসার কাছে গেলাম। কি হয়েছে মামুনি? আছি তো আমরা। এই যে তোমার বান্ধবী পুতুল।
আমি জানি কোথায়। আমি জনির কাছে যাব। আছে, তোর জন্যই আছে। একটু শান্ত হ। নিয়ে যাব তোকে, একটু পর নিয়ে যাব। না, আমি এখনই যাব। আমি ওর কাছেই যাব। আয়েশা একটু শান্ত হও, জনি অপারেশন চলছে, ও ভালো হয়ে যাবে। পুতুল, সোহেল, আমাকে জনির কাছে নিয়ে চলো না। আমি ওকে একটু দেখব। একটু পরে দেখবে, ডাক্তার বলেছে ও ভালো হয়ে যাবে। তুমি এমন করলেও সমস্যা হতে পারে, ওকে শান্ত রাখার জন্য বললাম। আয়েশা কিছুক্ষণ চুপ থেকে বলল। আমি অপারেশন থিয়েটারের কাছে যাব। আয়েশাকে ধরে সেখানে নেওয়া হলো। জনের জন্য কান্না পাচ্ছে আমার, সবার সামনে কাঁদতেও পাচ্ছি না। কত হাসি খুশি চঞ্চল ছেলে একটা। বেশ কিছুক্ষণ পর ওটি থেকে ডাক্তার বের হলো। ডাক্তারকে দেখে সবাই জিজ্ঞাসা করতে লাগলো কি অবস্থা জনের। ডাক্তার কিছুক্ষণ চুপ করে থেকে বলল। ডাক্তার কিছুক্ষণ চিন্তা করে বলল, অপারেশন সাকসেসফুল, বাট বাট কি ডাক্তার? 24 ঘন্টার আগে কিছু বলতে পারছি না। কি বলছেন এসব ডাক্তার? ওর কিছু হলে ছাড়বো না আপনাদের। উদ্বিগ্ন হবেন না, আশা করি 24 ঘন্টার ভেতর জ্ঞান ফিরে আসবে। ডাক্তার, আমি ওকে একটু দেখব। না, এখন দেখতে পারবেন না। না, আমি দেখব, আমি দেখব। বাবা, তুমি কিছু বলো না। আচ্ছা, যে কোনো একজন যাবেন, কিন্তু কোনো চিৎকার কান্নাকাটি বা হইচই করতে পারবেন না। আয়েশা জনি ক্যাবিনে চলে গেল। কাঁদতে না চাইলেও চোখ দিয়ে ঠিকই পানি বের হচ্ছে। আমি বাহির থেকে উকি দিয়ে দেখলাম। আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল, পুতুল তো কাল থেকে কিছু খায়নি, ওকে কিছু খাওয়ানোর দরকার, না হলে ও অসুস্থ হয়ে যাবে। তুমিও তো কিছু খাওনি, যাও ওকে নিয়ে কিছু খেয়ে নাও। আচ্ছা। পুতুল আমাকে বসিয়ে রেখে আয়েশার কাছে গেল। জানিস আনিসা, চল কিছু খেয়ে নিবি, কাল থেকে কিছুই খাসনি, চল। আমি আমি কিছু খাবো না। না খেলে যে অসুস্থ হয়ে যাবি। না, জনির এই অবস্থায় আমি কি করে খাবো? আমি ওর হাতেই খাবো। তুই যা, ও ঘুমোচ্ছে, ওকে ডিস্টার্ব করিস না। পাগলামো করিস না, চল। তুই যা তো, জনির ঘুমে ডিস্টার্ব হবে। ও ঘুম থেকে উঠলে তোর সাথে খাবো। পুতুল অনেক চেষ্টা করে না পেরেও কেবিন থেকে বের হয়ে আসলো। আমার হঠাৎ শরীরটা কেঁপে উঠলো, চোখ অন্ধকার দেখতে লাগলাম, মাথা ঘুরিয়ে নিচে পড়ে গেলাম। পুতুল আমাকে পড়ে যেতে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে কেঁদে দিল। নানা মামা সহ সবাই আমাকে ধরে কেবিনে নিয়ে শোয়ালো। ডাক্তার আমাকে দেখে বলল, রক্ত দিয়েছে তো, তাই এমন হয়েছে। তাছাড়া ওর শরীর বেশ দুর্বল, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। পুতুল আমার পাশে খাবার নিয়ে বসে আছে। আমার মুখের কাছে খাবার ধরে বলল, হা করুন। তুমি খেয়েছো? না, খাবো, আগে আপনাকে খাইয়ে দেই। বেশ দুর্বল আপনি, হা করুন। পুতুল আমাকে খাইয়ে দিল। পুতুলের বাবার হাব ভাব কিছু বুঝতে পারলাম না। বেশি একটা কথা বলেনি আমার সাথে। তাছাড়াও উনি কথা খুব একটা বেশি বলে না। দীর্ঘ 18 ঘন্টা পর জনে জ্ঞান ফিরল। আয়েশা তো খুশিতে জনের দুগালে চুমু দিতে লাগলো। খুব একটা নড়াচড়া করতে পারছে না জনি, দু একটা কথা বলছে। প্লিজ পেশেন্টকে বেশি প্রেশার দিবেন না, এখন রেস্ট নেওয়া দরকার। 2 দিনের আগে নর্মাল হতে পারবে না। জনি, তোমার কি বেশি কষ্ট হচ্ছে? এই যে দেখো, আমি আছি। একটু মুচকি হাসি দেওয়ার চেষ্টা করলাম, তাতেও বেশ ব্যথা অনুভব হতে লাগলো। আনিসা আমার হাত ধরে চুপটি করে আমার মুখ পানে তাকিয়ে রইল। 2 দিনেই কত শুকিয়ে গেছে মেয়েটা। আমি পুতুল গিয়ে জনিকে দেখে আসলাম। 4 দিন পর আমাদের রিলিজ দেওয়া হলো। জনি মোটামুটি সুস্থ এখন, তবে ভালোভাবে হাঁটতে পারে না, পায়ের উপর চোট লেগেছে বেশ। চল তোকে মেসেজ দিয়ে আসি। চলো। কি বলো এসব? জনিকে এই অবস্থায় আমি একা ছাড়তে পারবো না। ওকে আমার বাসায় নিয়ে যাব। কি পাগল পাগল কথা বলো, আমি ঠিক হয়ে যাব, সমস্যা হবে না। এত বেশি বোঝো কেন? তোমাকে এই অবস্থায় কখনো একা ছাড়বো না। তোমাকে আমার বাসায় নিয়ে যাব, আমার কাছে থাকবে তুমি। আয়েশা দেখো, বাসা তোমার বাবা মা আছে, তারা এই জিনিসটা ভালোভাবে নিবে না। সোহেল ঠিক বলছে। তাছাড়া তুমি মাঝে মাঝে এসে দেখে গেলেই হবে। জনি, তোমাকে কত ভালোবাসি তুমি হয়তো জানো না। আর বাসায় আমার উপর কেউ কথা বলে না। এখন তুমি না যেতে চাইলেও জোর করে নিয়ে যাব। আমার যেটা ভালো মনে হবে সেটাই করব। এই দেখো, বাবা আমার উপর কোনো কথা বলে না। বাবা, বাবা, হ্যাঁ মামনি, বলো। বাবা, আমি জনিকে আমাদের বাসায় নিয়ে যাব। ও যতদিন সুস্থ না হয় ততদিন আমার কাছে থাকবে। থাকবে, সমস্যা নাই। কোথায় তুই? ওকে নিয়ে যা, আমি ওদের পেমেন্ট মিটিয়ে আসি। আয়েশা জনি আর আমার দিকে তাকিয়ে বলল। দেখছো আমার বাবা কত ভালো। চলো। তারপর আমি সহ পুতুল জনিকে আয়েশাদের বাসায় দিয়ে আসলাম। আমার মামা নানা সবাই চলে গেছে। আর 2 দিন আগে জনের খুব একটা যত্নের অভাব হবে না, কেননা আয়েশা ওকে সামান্য পরিমাণ কষ্ট দিতে রাজি না, পারলে জনির বুকের ভিতর ঢুকে যায়। আমরা বাসায় চলে আসলাম।
আঙ্কেলের সামনে যেতে ভয় লাগছে। এতক্ষণ হয়তো বুঝে গেছে পুতুল আমাকে আর আমি পুতুলকে ভালোবাসি, কিছু একটা বলে বসে কিনা। এই ভয়ে আঙ্কেলের সামনে যাই না, গেল মাথা নিচু করে থাকি। পুতুল তো আমার প্রাণের সাথে মিশে যেতে চাচ্ছে, আগে থেকে আরো বেশি কেয়ার করছে আর সবসময় আমার পাশাপাশি থাকছে। 2 দিন পর পুতুল আর আমি গেলাম জনিকে দেখতে আনিসাদের বাসায়। রুমে ঢুকেই দেখি আনিসা জনির বুকের উপর ভর দিয়ে আলতো করে জড়িয়ে ধরে জনির সাথে কথা বলছে। আমাদের দেখে আনিসা উঠে বসলো। কি রে, বেশ যত্ন করছে দেখে আনিসা তোর। সে আর বলতে। দেখো না, কিছু খেতেই চায় না, বাচ্চাদের মতো করলে চলে? এত খাবার খাইয়ে মেরে ফেলবে আমাকে? এত খাবার, এতটুকু খাবার খেতে পারো না? বিয়ের পর দেখবো কিভাবে না খেয়ে থাকবো। ওদের কান্দ রেখে হাসছি। তা তোমাদের খবর কি? পুতুল তো তোমাকে পেয়ে আমাকে ভুলে গেছে। আচ্ছা, আমি কফি নিয়ে আসছি, তারপর কথা বলবো। আনিসা কফি আনতে গেল। তা জনি, তোর খবর কি? শরীর কতটুকু ভালো বুঝিস? এখন মোটামুটি ভালোই আছি। পাগলিটা যেভাবে সেবা যত্ন করছে, ভালো না হয় পারি? তা তোর বাসায় খবর দিয়েছিস? হ্যাঁ বলছি, বাবা মা আসবে বলছে। পাগলিটা ছাড়তে চাচ্ছে না। বেশ খানিকক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। সপ্তাহখানেকের মাথায় আঙ্কেল মানে পুতুলের বাবা আমাকে বসা ঘরে রাখলেন। আঙ্কেল, আমাকে ডেকেছিলেন? জি, কেন ডেকেছিলেন? কিছু কথা বলার জন্য। কথাটা হলো, পুতুল আমার একমাত্র মেয়ে, কোনো কষ্টের আসর পেতে দেয়নি ওকে। জি। ওর মা মারা যাওয়ার পর ওর দিকে তাকিয়ে দ্বিতীয় বিয়ে করেনি, বড় হয়ে যাতে কষ্ট না পায়। এই জন্য আমি চাই না আমার মেয়ে এমন কারো কাছে যাক যেখানে সারা জীবন কষ্ট করে আটকাতে হয়। আমি কি বোঝাতে চাচ্ছি আশা করি বুঝতে পেরেছো? জি আঙ্কেল। তাহলে বাকিটা তোমার ওপর, তুমি কি করবে তুমি জানো। আপনি টেনশন করবেন না, আপনার কথা মান রাখতে চেষ্টা করব। রুমে চলে আসলাম, জানতাম শেষে এমন একটা কিছু হবে। কে বা আমার মতো এতিম ছন্নছাড়া ছেলে কাছে তার মেয়ে বিয়ে দিবে? শিক্ষিত লোক, তাই সরাসরি না বলে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন। ভীষণ কান্না পাচ্ছে, চোখের পানি আটকে রাখতে পারছে না। পাগলিটা আমাকে ছাড়া থাকবে কি করে? না, আমাকে পারতে হবে। আমার থেকে আরো ভালো ছেলে পাবে, ও বেশ সুখে থাকবে, এটাই কামনা করি। রাতে সব প্যাক করে নিলাম। সারা রাত কেঁদে গিয়েছি। খুব ভোরে পুতুলকে শেষবারের মতো দেখার জন্য রুমে গেলাম। কত সুন্দর করে ঘুমিয়ে আছে মেয়েটা। চোখের পানি মুছে ওর কপালে একটা চুমু দিয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। সবার জেগে ওঠার আগে গন্তব্য গ্রামের বাড়ি। তার আগে জানিজিকার দোস্ত জনিকে একবার দেখে আসি। আনিসাদের বাসায় চলে গেলাম। আনিসা জনিকে ভাত খাইয়ে দিচ্ছে। কত ভালোবাসা ওদের মাঝে, বুকটা ভরে গেল। জনি আমাকে দেখে দাঁড়িয়ে গেল। আমি জনিকে ধরে কেঁদে দিলাম। সোহেল, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? তোদের এরকম ভালোবাসা দেখে খুশি তো চোখের পানি বের হয়ে গেছে। না, তুই আমার কাছে কিছু লুকাচ্ছিস। একে বলে বন্ধুত্ব। না বলতেও অনেক কিছু বোঝা যায়। না, তেমন কিছু না, তোকে দেখতে মন চাইলো তাই চলে আসলাম। তোর মুখ এমন শুকানো কেন? কিছু তো পেটে পড়েনি মনে হয় এখনো। আনিসা, ওকে খাবার দাও। না রে, এখন কিছু খাবো না, চলে রে, ভালো থাকিস। আর আনিসাকে কষ্ট দিস না, মেয়েটা তোকে অনেক ভালোবাসে। কি হয়েছে তোর? তুই এমন করে কথা বলছিস কেন? চলে রে, ভালো থাকিস। সেখান থেকে বের হয়ে গ্রামে যাওয়ার জন্য চললাম। পকেট থেকে মোবাইলটা বের করে সিমটা খুলে মানিব্যাগের সাইডে রেখে দিলাম। খুব কষ্ট হচ্ছে এই শহর ছেড়ে যেতে। পাগলিটা আমাকে ছাড়া থাকবে কি করে? ওদিকে পুতুল ঘুম থেকে উঠে আমাকে দেখতে না পেয়ে মোবাইলে কল দেওয়ার চেষ্টা করলো। ফোনে না পেয়ে জনি সহ সবার কাছে ফোন দেয়। যখন আমার হুদিস পায় না, তখন পাগলের মতো আচরণ করতে থাকে। পুতুল বাবা সবকিছু যেন চুপ হয়ে আছে। আমি কেঁদে কেঁদে শহর সারছি। বাসে চড়ে বেশ কয়েক ঘন্টা পর গ্রামে গিয়ে পৌঁছালাম। মামা মামি নানা সহ আমাকে দেখে ঘিরে ধরলো, নানা রকম প্রশ্ন করলো। হঠাৎ না জানিয়ে চলে আসলাম কেন? মাত্র আসলাম, একটু রেস্ট নিতে দাও। ও হ্যাঁ, রেস্ট নে, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। তো ফিরে যাবি কবে আবার? না, আর ফিরবো না। ও, আমাদের কথা রাখলি তাহলে? আমি একটু ভুরুকুসকে তাকিয়ে বললাম, কেন না ভাই? এই যে বিয়ে করে এখানে থেকে যাবি? কি যে বলো, খিদা লাগছে, এখন খাবো, যাও তো। রহিমা, আমার নানা ভাইয়ের জন্য খাবার নিয়ে আয়। এই তো বাবা, আনছি। ভাত খেয়ে রুমে গিয়ে শুয়ে পড়লাম। পাগলিটাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি, যার প্রমাণ এখন চোখ দিয়ে বেয়ে বেয়ে পড়ছে। পাগলিটা কি করছে কে জানে। মনকে নিজে নিজে প্রশ্ন করি, কেন কি হতো পুতুলকে আমার হাতে তুলে দিলে? হয়তো বিলাসবহুলভাবে রাখতে পারতাম না, তবে ভালোবাসা কোনো কমতে দিতাম না। ঠিকই তো আছে, কে বা তার মেয়ের খারাপ চায়। হয়তো ভেবেছে আমি সুখ রাখতে পারবো না। আজ 2 দিন ধরে পুতুল আমার কোনো খোঁজ পাচ্ছে না, খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে। অদিকে জনিও বেশ টেনশনে আছে, কোনো খোঁজ খবর নেই। হঠাৎ লাপাত্তা, মোবাইলও বন্ধ, সাথে ওরকম আজগুবি কথা। জনি বাবা মা এসেছে জনিকে দেখতে, এসে সে কি কান্নাকাটি। কান্না করছো কেন? তোর এত কিছু হয়ে গেছে আর তুই আমাদের
সবে বলছিস? তেমন কিছু হয়নি তো, দেখছো বেশ সুস্থ আমি। হুম। মা, এ হলো আনিসা। আয়েশা গিয়ে জনি মা বাবার পা ধরে সালাম করলো। থাক মা, বেঁচে থাকো। কি লক্ষ্মী মেয়ে। এবার ফ্রেন্ড হও। হ্যাঁ মা, ফ্রেশ হয়ে নিন। জনির মা কিছুটা মমত্ব চোখে তাকিয়ে বলল, তুমি আমাকে মা বললে? হ্যাঁ, মাকে তো মাই বলবো। আচ্ছা যাই হোক বাবা, তোর আর এই শহরে থাকা লাগবে না। কেন? তুই আমাদের একমাত্র ছেলে, কখন কি হয়ে যায় বলা যায় না। তোর আর এখানে পড়া লাগবে না, বিকেলেই আমাদের সাথে যাবি। এই কথা শুনে আনিসার চোখ বড় করে আমার দিকে তাকালো। চোখ ক্রমশ লাল হয়ে যাচ্ছে, পানি জমে গেছে, পড়বে প্রায়। আমি মাকে বললাম, সে পরে দেখা যাবে, আগে ফ্রেশ হয়ে খেয়ে নাও। না, পারবে না, তোকে এখানে আর একা রাখা যাবে না। আমার ছেলে আমার কাছেই থাকবি। আচ্ছা যাও, যাবো, আগে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আনিসার চোখ থেকে পানি বের হয়ে যেতেই চাচ্ছে। এত কষ্ট করে যত্ন সেবা করে আমাকে আগলে রাখলো, এখন নিয়ে যাবে সেটা কোনোভাবেই মানতে পারছে না। আনিসা মাকে নিয়ে গেল। কিছুক্ষণ পর আবার রুমে আসলো। চোখে স্পষ্ট পানি দেখতে পেলাম। এসে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তুমি সত্যি সত্যি চলে যাবে আমাকে ছেড়ে? না। যেও না তুমি, তোমার ছাড়া থাকতে পারবো না। আব্বুকে বলে দিচ্ছি তোমাকে যেন না নিয়ে যায়। তাই? আমাকে তো আবার বাসায় যেতেই হবে। তাহলে আমাকেও নিয়ে চলো। তোমার বাবা মাকে বলো না তোমার সাথে আমাকেও নিয়ে যেতে। নিলে কি হবে? হা হা হা, বাচ্চাদের মতো কেন? আচ্ছা, তোমাকে নিয়ে যাব। ওইদিকে সোহেলের চিন্তায় ভালো লাগছে না। যাও, গিয়ে দেখো বাবা মার কিছু লাগে কিনা। যাচ্ছি, তবে তুমি কিন্তু তাদের সাথে যেও না। জনির বাবা মা সহ আয়েশার বাবা মা বসার রুমে কথা বলছে। তখন আয়েশা ওর বাবার বাসায় গিয়ে দাঁড়ালো। আয়েশার বাবা আয়েশার দিকে তাকিয়ে বলল, দেখেছেন, আপনাদের ছেলেকে নিয়ে যাওয়ার কথা শুনে কেঁদে কেঁদে চোখ লাল করে ফেলেছে আমার মেয়ে। জনির মা আয়েশাকে টেনে পাশে বসে বলল, তাহলে তো ছেলের সাথে মেয়েকেও নিয়ে যেতে হয়। কি মা, যাবি আমার সাথে? আয়েশা মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। তাহলে আর কি, বিয়ের ডেটটা পাকাপাকি করে নেই, কি বলেন বিয়ান সাহেব? হ্যাঁ বেআইন সাহেব। আয়েশা লজ্জা পেয়ে সেখান থেকে জনির কাছে চলে গেল। কি ব্যাপার, বের হলে কান্না করে ঢুকছো হাসি মুখে, ব্যাপার কি? তোমার আমার বিয়ের ডেট পাকাপাকি হয়ে গেছে। কি বললো? সত্যি। কি বলো? আমি এখন বিয়ে করতে পারবো না। জনি বিস্ময় নিয়ে বলল, কেন? দেখো, আমার বন্ধু কোনো খোঁজ নেই, এই অবস্থায় কি করে বিয়ে করি? চলো আজ পুতুলের বাসায় যাই, সেখানে গেলে কিছু জানা যাবে। পুতুল কিছুতে আজ করতে পেরেছে যে আমার নিখোঁজ হওয়ার সাথে তার বাবার কোনো সম্পর্ক আছে। তাই রাতে বাবার রুমে চলে গেল। বাবা, একটা সত্যি কথা বলো তো। কি রে মা, কি কথা? তুমি সোহেলকে তাড়িয়ে দিয়েছো? না তো, কেন? বাবা, তুমি মিথ্যে কেন বলছো? তুমি জানতে আমি সোহেলকে খুব ভালোবাসি। না, আমি কিছু জানি না। বাবা, তুমি মিথ্যা বলছো, তোমার চোখ মিথ্যা বলছে, তুমি মিথ্যা বলছো। আমি তাড়িয়ে দিয়েছি। আমি চাই না আমার মেয়ে অসুখী হোক, তাই তাড়িয়ে দিয়েছি। পুতুল কান্না করতে করতে বলল, কেন করলে এমন বাবা? কেন করলে এমন? ও এখন কোথায় আছে, কেমন আছে? এই শহরে ওর আপন বলতে কেউ নেই, কেন করলে এমন? ভালো করেছি, তোর জন্য ভালো ভালো ছেলে দেখে বিয়ে দেব। ও তো ইতিম। এই তোমার শিক্ষা বাবা। ওকে তাড়িয়ে বড় ভুল করলে বাবা। এখন আমাকে হারিয়ে তার খেসারত দিবে। কি বলিস এসব? কি করবি? আত্মহত্যা, শেষ করে দেব নিজেকে। পাগলামি করিস না মা, তোর ভালোর জন্য করেছি এইসব। সোহেলকে ছাড়া আমি ভালো থাকবো না, থাকতে চাই না। এই বলে পুতুল রুমে ঢুকে দরজা আটকে দিল। বাইরে থেকে পুতুলের বাবা পুতুল পুতুল বলে দরজা ঢাকাচ্ছে, কিন্তু পুতুল খুলছে না। ভিতরে পুতুল রাগে কষ্টে হাতের কাছে চাকু পেয়ে সেটা দিয়ে হাটের শিরা কেটে ফেলো। পিনকে দিয়ে রক্ত ঝরতে লাগলো। একসময় পুতুল সেন্সলেস হয়ে পড়ে। পুতুলের বাবা পুতুলের কোনো সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে পুতুলকে অবস্থা দেখে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যায়। রাতেই জনি আর আনিশার কাছে পুতুলের সুইসাইড করার খবর পৌঁছে যায়। পুতুলের বাবা হাসপাতালে বসে এখন আফসোস করতে থাকে, এখন কি করবে ভেবে পায় না। পাশে বসে আছে জনি আর আনিশা। পুতুলকে ওটিতে নেওয়া হয়েছে। পুতুলের বাবা জনি আর আনিশাকে উদ্দেশ্য করে বলল, আমার একটা মাত্র মেয়ে, ওর কিছু হলে কি করে থামাবো আমি? আঙ্কেল,
সুখ কেউ কাউকে দিতে পারে না। যখন সুখের অভাব দেখা দেয় তখন মানুষ আত্মহত্যা করে। ওর সুখ কিসে সেটাই ফিরিয়ে দিলেই তো আর এমন হয় না। ওর সুখ কিভাবে ফেরাবো বাবা? ওর সুখে তো আমি তাড়িয়ে দিয়েছি। কার সাথে কথা বলছেন আঙ্কেল? শৈলের কথা বলছি। ছেলেটার জন্য আজ আমার মেয়ে মরতে বসেছে। কিভাবে পারলে এটা করতে? জানেন ছেলেটা এতিম, ছোট থেকেই কত কষ্ট বুকে নিয়ে বড় হয়েছে, তারপর আবার এত বড় কষ্ট দিলে। আমি মানছি আমি অন্যায় করেছি। এখন তোমরা ওকে খুঁজে এনে দাও। মেয়েটার সামনে মুখ দেখাবো কি করে? টেনশন করবেন না, আমরা অনেক খোঁজ করেছি। ওর ফোন বন্ধ। আচ্ছা, ও গ্রামে চলে যায়নি তো? জানি না বাবা, কিছু জানি না। কিছুক্ষণ পর ডাক্তার ওটি থেকে বের হলো। ডক্টর, আমার মেয়ে। ভয়ের কিছু নেই, বেশ খানিকটা রক্ত বের হয়েছে, কিছুক্ষণ পর জ্ঞান ফিরবে। ধন্যবাদ ডক্টর। কিছুক্ষণ পর পুতুলে জ্ঞান ফিরল। পাশে তাকে দেখে আরিশা, জনি আর তার বাবা বসে আছে। কেন করলি এমন তুই মা? কি করব? খুব ভালোবাসি যে সোহেলকে। যেখানে সুখ নেই সেখানে বেঁচে থেকে কি করব? এমন কথা বলিস না মা। তোর সুখ আমি তোর কাছে ফিরিয়ে এনে দেব। ওখানে এত কিছু ঘটে গেছে, অথচ আমি কিছু যাই না। পুতুলের বেদনায় ব্যথিত আমি। হাসি নেই মুখে, প্রাণ থেকে মরার মতো। মামি কয়েকবার জিজ্ঞেস করছিল কেন এমন করে থাকি, কিন্তু কিছু বলতে পারিনি। আজ বিকেলে বারান্দায় বসে আছি, পুতুলের কথা কল্পনায় ভাবছি। হঠাৎ দূরে থেকে পুতুলের মতো কাউকে দেখতে পেলাম। দৌড়ে বাহিরতে এলাম। আমার পাগলিটা শুকে কাঠ হয়ে গেছে। দুজনের দিকে তাকিয়ে আছি। হঠাৎ পাগলিটা বুকে ঝাঁপিয়ে পড়লো। খুব শক্ত করে জোরে ধরলাম। আমার দুগালে কয়েকটা চুমু দিয়ে কেঁদে দিল পাগলিটা। আমিও কেঁদে দিলাম। কান্নার বাদ মানছে না। কষ্ট করে যেন চোখের পানির সাথে বেরিয়ে যাচ্ছে। ওকে বুকে পেয়ে যেন প্রাণ ফিরে পেয়েছি। পাগলিটাকে পারছে না, বুকের ভিতরে ঢুকিয়ে নেই। বেশ কিছুক্ষণ কান্নার পর পাশ থেকে জনির গলা আওয়াজ শুনতে পেলাম। হয়েছে, এত ভালোবাসার পরে দেখলেও হবে। কে কার কথা শুনে আমি আর শক্ত করে জোরে ধরলাম। পুতুল তো পারছে না, বুকের ভেতর ঢুকে যাচ্ছে। কিছুক্ষণ পর চোখটা খুলে পিছনে তাকালাম। তাকে দেখে পুতুলের বাবা। আমি তাড়াতাড়ি করে পুতুলকে ছাড়িয়ে নিতে চাইলাম। পুতুল আমার চোখের দিকে তাকিয়ে চোখে ইশারা করলো। কি হয়েছে? আমি পুতুলের বাবাকে দেখিয়ে দিলাম। পুতুল তার বাবা দেখে একটু তাকিয়ে আবার জড়িয়ে ধরলো। তখন পুতুলের বাবা বলল, থাক, ছাড়া লাগবে না। তুই আমাকে মাফ করে দিস। তুই তো আমার ছেলের মতোই। আসলে বুঝতে পারিনি আমার মেয়ের সুখ যে তোর কাছে। আমি কিছু বললাম না। আমার একটা মাত্র মেয়ে, আদর যত্নের কোনো কমতি রাখিনি। আমি চাই তুইও কোনো কমতি রাখবি না। আমি একটা হাসি দিলাম। চারিদিকে তাকে দেখি মামা, মামি, নানা সহ সবাই তাকিয়ে আছে। তাই পুতুলকে ছাড়িয়ে ভিতরে চলে গেলাম। নানা, মামা, মামি তারা কিছুই না বুঝে শুধু তাকিয়ে থাকলো। নানা পুতুলের বাবাকে ভিতরে নিয়ে গেল। তারপর পুরো ব্যাপারটা খোলসা করে নিল। আমি আর পুতুল বারান্দায় বসে আছি। পুতুলের হাতে ব্যান্ডেজ করা দেখে জিজ্ঞাসা করলাম, হাতে কি হয়েছে? পুতুল নিচের দিকে তাকিয়ে বলল, কিছু না। আমার চোখের দিকে তাকিয়ে বলো, আপনি আমাকে না বলে চলে আসছিলেন কেন? তাই বলে হাত কাটবে? আপনি জানেন যে আপনাকে ছাড়া আমি থাকতে পারি না, তারপরেও না বলে চলে আসছেন। মোবাইলটাও বন্ধ করে রেখেছিলেন। আমি আসলে থাক, বলতে হবে না, সবটা জানি আমি। এরপরও যদি ছেড়ে যাওয়ার চিন্তাও করেন, সেই দিন আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। ছি, এসব কথা বলে? পুতুল কেঁদে দিয়ে বলল, আপনি জানেন কত কষ্ট হয়েছিল এই কয়দিন? আমি পুতুলের মাথাটা বুকে চেপে ধরে বললাম, আর কখনো যাব না। মামি হঠাৎ এসে বলল, তলে তলে এত দূর আর আমরা কিছুই জানি না। আমি পুতুল দুজনে নিচের দিকে তাকিয়ে থাকলাম। হয়েছে, এত লজ্জা পেতে হবে না। তাই তো বলি, আমার ছেলে কেন এমন মন মরা করে থাকে। শোনো পুতুল, তুমি আমার মেয়ের মতো। আমার ছেলেটা কিন্তু বেশ চাপা স্বভাবের। মনের মতো করে ওকে সাজিয়ে নিও। পুতুল আমার চোখের দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিল। এখন চলো, তোমাদের বসার রুমে ডাকছে। আমি পুতুল বসার রুমে গেলাম। সবাই গোল হয়ে বসে আছে। কাছে যেতেই নানা বলল, বস এখানে। বসলাম। তা তোকে কি জন্য ঢাকা পাঠিয়েছিলাম আর তুই কি করলি? আমি কি বলবো, চুপ করে থাকলাম। কথা বলছিস না কেন? পুতুল আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি আসলে নানা। হইছে, কাম তো ঘটিয়ে ফেলেছিস। এখন রেডি হয়নি, সন্ধ্যায় তোদের বিয়ে। এবার আমি মাথা উঁচু করে নানার দিকে তাকালাম। যা, রেডি হয়নি। পুতুল নানু ভাইকে আমার বেশ পছন্দ হয়েছে। খুশিতে কেঁদে দিলাম। আয়েশা পুতুলকে সাজাতে রুমে নিয়ে গেল। আর জনি আমাকে সন্ধ্যায় কাছে কিছু আত্মীয় স্বজনকে ডেকে ছোট্টখাটো একটা অনুষ্ঠান করে আমাদের বিয়ে দিয়ে দিল। বাসঘরে ঢুকতেই পুতুল এসে পা ছুঁয়ে সালাম করলো। আমি পুতুলকে নিয়ে খাটে বসালাম। জানো, ভাবেনি আমার মতো একটা এতিম ছেলে তোমায় পাবে। এখন তো পেয়েছেন, এরপর নিজেকে আর কখনো এতিম বলবেন না। আমার কষ্ট হয়, আজ থেকে আপনার জীবন আর আপনার নেই।
এখন এটা আমারও জীবন, আপনার প্রতিটা নিঃশ্বাসে জড়াবো আমি, মধুময় করব জীবন। হুম। এখন চোখটা বন্ধ করেন, আপনার ঠোঁটের প্রথম ছোঁয়াতে আমাদের সংসার জীবন শুরু করব। আমি চোখ বন্ধ করতে পুতুল তার কোমল ঠোঁট দুটো আমার ঠোঁটে ছোঁয়ালো। অন্যরকম এক অনুভূতি কাটালাম কিছুক্ষণ সময়। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে আমার চোখের দিকে তাকালো, এক লজ্জাবতী হাসি দিয়ে বলল, সরুন, আপনার বুকে ঘুমাবো। আমিও চাই তুমি এই বুকে থাকো, আমার স্বর্ণ বুকটা তোমার জন্যই। পুতুল আমার বুকে শুয়ে বলল, জানেন, সব মেয়েদের কাছে তার স্বামীর বুকটাই হচ্ছে একমাত্র সুখের স্থান। আমার কিচ্ছু চাই না, শুধু আপনার এই বুকে একটু আশ্রয় দিয়েন। পাগলি, আজ থেকে এই বুকটা শুধু তোমার। পুতুলের কপালে একটা চুমু দিয়ে বললাম, এবার ঘুমাও। পুতুল আমার বুকের ভিতর মুখ গুজে দিয়ে ঘুমিয়ে পড়লো। খুব সকালে ঘুম ভেঙে গেল। পুতুল আমার বুকে চুপটি করে ঘুমিয়ে আছে। আমি এক নজরে ওর মুখের দিকে তাকিয়ে থাকলাম। কখন যে পুতুল ঘুম ভেঙে গেল জানি না। হঠাৎ পুতুল বলে উঠল, অমন করে কি দেখেন? এত সুন্দর কেন তুমি? আপনার চোখ সুন্দর, তাই আমিও সুন্দর। হঠাৎ দরজা ধাক্কানোর আওয়াজ এলো। জয় ডাকছে, কি আর কতক্ষণ ঘুমাবি? এবার বাইরে আয়। ওঠেন, এবার ফ্রেশ হয়ে আসেন। আমিও ফ্রেশ হচ্ছি। তারপর আমি উঠে বাইরে চলে আসলাম। সকালে সবাই একসাথে নাস্তা করলাম। বিকেলে জনি, আনিসা সহ আঙ্কেল, মানে এখন আমার শ্বশুর আব্বা, ওদের শহরে চলে যাওয়ার সময় হয়ে গেল। শোন, আমি কিন্তু তোদের ছাড়া বিয়ে করব না। 2 সপ্তাহ পর চলে আসিস। নিশ্চিন্তে থাকতে পারো, জীবন থাকতে ওর অসম্মান হতে দিব না। পুতুলের বাবা আর পুতুল দুজন দুজনকে ধরে কান্নাকাটি করতে লাগলো। তারপর আমার কাছে এসে বলল, আমার মেয়েকে কষ্ট দিও না, খুব আদরের মেয়ে আমার, তোমার কাছে দিয়ে দিলাম, কষ্ট দিও না। চোখ মুছতে মুছতে বলল, আঙ্কেল, পুতুলকে যদি কেউ আপনার পরে ভালোবেসে থাকে সেটা হলো আমি। টেনশন করবেন না, ওর অযত্ন আমি হতে দিব না। সবাই বিদায় জানিয়ে চলে গেল। পুতুল একটু মন খারাপ করলেও এখন সে মন খারাপটা নেই। সামনের মাসে জনি আনিসার বিয়ে, তাই আমাদের আগে যেতে বলেছে। কাল রওনা দিব শহরে। পরের দিন। কি হলো, ওঠেন না কেন? এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছেন? কি বলি, আজ যে আমরা আমাদের বাসায় যাব, সেটা কি মনে আছে? আমি পুতুলকে টান দিয়ে এনে জোরে ধরে বললাম, মনে আছে। পুতুল আমার বুকে নাক ঘুষতে ঘুষতে বলল, তাহলে এবার ওঠেন। তার আগে একটু আদর দাও। আদর খাওয়ার বাহানা, পাগল একটা। এই বলে আমার ঠোঁটের মাঝে পুতুল তার ঠোঁট ডুবিয়ে দিল। এইমাত্র এসে আমি আমার শ্বশুরবাড়ি উঠলাম, মানে পুতুলদের বাসায়। সেখানে থেকে আনিসাতের বিয়ে বাড়ি যাব। জনে আনিসা আমাদের আশা খবর পেতেই রাতে চলে এলো দেখা করতে। তা দেখে সত্যি অনেক খুশি লাগছে। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। আমি পুতুল বিয়ের অনুষ্ঠানে বসে আছি। আপনি এখানে বসেন, আমি আনিসের সাথে দেখা করে আসছি, নড়বেন না। আচ্ছা। পুতুল যেতেই অন্য একটা মেয়ে এসে আমার পাশে বসলো। তারপর একটু টুকটাক কথা বলা আর কি। হঠাৎ পাশে তাকিয়ে দেখি পুতুল রাগে চোখে আমার দিকে তাকিয়ে আছে। পুতুল আমাকে টেনে অন্য পাশে নিয়ে গেল। কি হয়েছে? আপনাকে কি বলে গিয়েছি, আর আপনি কি করছেন? কি করেছি? কথা বলবেন না। জনি আনিসার বিয়ে হয়ে গেল, এখন তারা নতুন জীবন শুরু করতে যাচ্ছে। এদিকে পুতুল রেগেই আছে, কোনো কথা বলছে না আমার সাথে। কি হলো? ওইদিকে শুলে কেন? বুকে আসো। অন্য পাশ ফিরে শুয়ে আছে। কি হলো, আসো। এবার জোর করে আমার দিকে ফিরালাম। আহা, পাগলিটা কাঁদছে কেন? আপনাকে বসিয়ে রেখে গিয়েছিলাম, আর আপনি? পাগলি একটা, ওই মেয়েটা তো আমার সাথে কথা বলছিল। সরি তো, আর হবে না। পুতুল ভেঙচি কেটে আবার অন্য পাশে শুয়ে পড়লো। আমার বুকে শুবে না? না। ঠিক আছে। এটা বলতেই পুতুল আমার দিকে তাকিয়ে কয়েকটা কিল ঘুষি মেরে আমার বুকে মুখ গুজে দিল। শয়তান একটা, না বলেছি বলে জোর করবেন না। আমি আপনার বুক ছাড়া কখনো ঘুমিয়েছি? আমি জানতাম তুমি আমার বুকে ছাড়া ঘুমাতে পারবে না। কচু জানেন, আপনি আমাকে আর আগের মতো ভালোবাসেন না। কে বলেছে বাসে না? জানি আমি। দেখো কত ভালোবাসি। এই বলে পুতুলের ঠোঁটে আমার ঠোঁটটা মিশিয়ে দিলাম। কিছুক্ষণ পর ছাড়তেই পুতুল তৃপ্তিময় একটা হাসি দিয়ে আমার বুকের ভিতর মুখ লুকিয়ে বলল, শয়তান একটা। লজ্জাবতী একটা বউ। চলছে আমাদের ভালোবাসা, চলবে আজীবন। আশা করি পাগলিটাকে নিয়ে সুখে দিন পার করতে পারবো। তো আজকের গল্পটা এখানে শেষ হচ্ছে। তো আগামী গল্পে যে অপেক্ষা করবেন, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।